বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছে, সেটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করেছে, কিন্তু কোন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে নাই। এর উপর পারমাণবিক কেন্দ্রের পরিকল্পনা পাকিস্তানের করা। বাংলাদেশের মানুষ দুহাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। পুলিশকে যদি সংস্কার না করেন ঠিক মতো, কিছুই তো সুবিধা পাবেন না। ইন্ডিয়ার যদি ইনফ্লুয়েন্সই থাকবে, তাহলে বাংলাদেশ একটা অঙ্গরাজ্য হিসেবে আবির্ভূত হতো। 24-এর গণ অভ্যুত্থান থেকে সাম্প্রদায়িক শক্তি হাইজ্যাক করে নিজেদের করতলে নিতে চায়। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, এই রাজাকার, আল বদর, আল শামস, তারা। সরকারে যখন আপনি যাবেন, আপনি কিন্তু শুধু আর বিএনপির সরকার নন, আপনি কিন্তু দেশের মানুষের সরকার। ক্ষমতার মসনদ থেকে করা অঙ্গীকার আর জনসাধারণের পাওনা বুঝে নেওয়ার মাঝে যেখানেই ধোঁয়াশা, সেখানেই আমরা খুঁজি স্বচ্ছতা। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে কেবল গোজামিলের উত্তর পাওয়াই যথেষ্ট না, বরং সঠিক প্রশ্নটা করা বেশি জরুরি। এনপিবি নিউজের নিয়মিত আয়োজন প্রশ্নের মুখোমুখিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ পান্ডে। এখানে আমরা ক্ষমতাকে প্রশ্ন করি সাহসের সাথে, কোনো ভয় বা তোষণ ছাড়াই। তবে আমাদের উদ্দেশ্য শুধু বিতর্ক নয়, বরং তর্কের দেয়াল ভেঙে সংকটের প্রকৃত সমাধানের পথ খুঁজে বের করা। আজ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বীর প্রতীক হাসিনুর রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আপনাদের দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই মাহবুব আজিজ আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আজ একটা বড় ঘটনা ঘটেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেটা হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এখন পরীক্ষামূলক উৎপাদনের দ্বার প্রান্তে। এই বিদ্যুৎ কেন্দ্রের ক্রেডিট কাকে দিবেন? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, আসলে একটি কাজ একক কৃতিত্বে, আজকে যে আপনারা একটি অনুষ্ঠান করছেন, এর কৃতিত্ব কাকে দিব? আপনি যেহেতু কথা বলছেন, বলবো যে আপনি করছেন। বিষয়টা তো সেরকম নয়। আপনি হয়তো ডেলিভারি দিচ্ছেন চূড়ান্ত এই সময়ে বসে, তার মানে এই পেছনে অনেক প্রস্তুতি আছে। হয়তো একজন কেউ পরিকল্পনা করেছিল, তারপরে নানান কিছু হয়েছে ইত্যাদি। এটাও তাই। পরিকল্পনা আর অন্যান্য বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে এরকম একটি উচ্চাভিলাষী প্রকল্প তো আর 1-2 দিনে হয় না। তো এই বিষয়টি যখন যে সরকার আসে, আর আমাদের আরেকটি দৃষ্টিভঙ্গি এরকম, আমরা যেন কাউকে কাউকে কৃতিত্বই দিতে চাই। আওয়ামী লীগ যারা করেন তারা আওয়ামী লীগকে কৃতিত্ব দেবেন, বিএনপি যারা করেন তারা বিএনপিকে কৃতিত্ব দেবেন, অন্যান্য দল যারা করেন তারা সম্ভব হলে তাদেরকে দেবেন। আসলে রাষ্ট্রীয় যে কোনো প্রকল্প বা দেশের যে কোনো কাজ যখন সরকারিভাবে করা হয়, এটা কিন্তু কারো ব্যক্তিগত অর্থে এটা নির্বাহ করা হয় না। এটা মানুষের, জনগণের করের টাকায় হয়। আমি যদি কৃতিত্ব কাউকে দিতেই চাই, তাহলে আমি বাংলাদেশের মানুষকে কৃতিত্ব দিতে চাই, যাদের বিভিন্ন রাজনৈতিক সংকট, এই পুকুর চুরি, সাগর চুরি, মহাচুরির যে উৎসব চলে, যেই অত্যাচার চলে, যে নিপীড়ন চলে, রাজনৈতিক নিপীড়ন, যে রাজনৈতিক অসততা চলে, অনৈতিকতা চলে রাজনীতির নামে, এর মধ্যেও বাংলাদেশ কিন্তু মাথা উঁচু করে অনেক সংকটের মধ্যে দিয়েও এগিয়ে চলেছে। সেই এগিয়ে চলার একটি স্মারক আজকের এই উদ্বোধন। আজকে যিনি উদ্বোধন করছেন বা যে সরকার উদ্বোধন করছেন, মাত্রই তারা দায়িত্বে এসেছেন এবং 2 মাস বয়সী, তাদেরকে কৃতিত্ব দেবার এখনও কিছুই নেই। অকৃতিত্বর দাবিদারও তারা নন, তারা আনুষ্ঠানিকতা করছেন। কিন্তু তার আগে যে 18 মাসের একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, সেটাও ইতিহাসের প্রয়োজনে এসেছে। কিন্তু তারা কতখানি দায়িত্ব পালন করেছেন, কি করেছেন, সেটা আরেক আলোচনার বিষয়। তার আগে আওয়ামী লীগ ছিল, তারা যে 3টি নির্বাচন করেনি, রাতের বেলা করেছে, আমিডামি নির্বাচন করেছে, একা একা নির্বাচন করেছে, এটা তো চোখের সামনেই ঘটেছে। তার প্রেক্ষিতে মানুষের জনবিস্ফোরণ ঘটেছে। তার আগে পর্বগুলোও আমরা কম বেশি সকলেই জানি। কাজেই বাংলাদেশের যে রাজনৈতিক অধ্যায়গুলো, সেগুলো খুবই টানাপোড়েন, ঝঞ্ঝাক্ষুব্ধ, প্রতিহিংসা পরায়ণ, দুর্বৃত্তায়ন এবং নানান রকম স্বজনপ্রীতি লুণ্ঠনবাজির মধ্যেই মূলত এগিয়ে গেছে। তার মধ্যেও এই ধরনের যে মাথা উঁচু করা প্রকল্পগুলো, যখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাই, যখন আমরা মেট্রো রেলে চড়ি, যখন আমরা এলিভেটর এক্সপ্রেসে উঠি, কিংবা এই ধরনের
পারমাণবিক প্রকল্পের উদ্বোধনের দিনে তখন আমাদের মনে হয় যে 1971-এর যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সেটা সত্যিকার অর্থেই অসার্থক হবার নয়। ধন্যবাদ। আমি একই ইস্যুতে আপনার কাছে একটু জেনে নিতে চাই হাসিনুর রহমান, আপনি যদি আমাকে বলেন যে এটার ক্রেডিট কাকে দিবেন। আমার যেরকম হয় কি, আমি না রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইস্যু আসলেই আমার বালিশ কাণ্ডের কথা মনে পড়ে, আমার পর্দা কাণ্ডের কথা মনে পড়ে, আমার 500 কোটি টাকা তসরুপের কথা মনে পড়ে। আপনি প্লিজ। না, এটা আসলে ক্রেডিট কাকে দিবেন? আমরা তো সমগ্র জনগণ পক্ষে ছিল, তাই প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করেছে কোন জায়গায়? অনিয়মের ক্ষেত্রে। আর যদি বলেন এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের পরিকল্পনা পাকিস্তানের করা, হ্যাঁ, এটা বোধহয় 1961। হ্যাঁ, এখন চিন্তা করে 61 পরের থেকে যুদ্ধ, স্বাধীনতার পর থেকে এত বছর আমরা কেন করি নাই? 72 এটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা রাজনীতিবিদরা অসৎ, তারা ওই সময় চিন্তা করতো তাহলে এই সমস্যা হতো না। ভাই বলছেন পদ্মা সেতুর কথা, এই নকশা পরিকল্পনা ধান কোথায় হবে? পাকিস্তানের করা। সুতরাং এটা সমগ্র জনগণের এটা কৃতিত্ব, এবং আমরা এটা করতে পারছি, এটা গর্বের জায়গায় আসলাম। স্বাধীনতার পরে মনে হচ্ছে যে আমরা কিছু করতে পারছি। নিঃসন্দেহে আওয়ামী লীগের স্বীকৃতি পায়, এটা করছে, ঝুঁকি নিয়ে করুক, ঝুঁকি তো নিছে, আমি অস্বীকার করব না। আওয়ামী লীগ মানে সব তো খারাপ না, কিছু লোক খারাপ। কিন্তু এই পার্টিকুলার প্রজেক্ট নিয়ে কিন্তু অনেক অনিয়মের অভিযোগ আছে। অনিয়মের তো শেষ নাই, কোনটা অনিয়ম ছাড়া ছিল, এই দায় তাদের নিতে হবে, নিচ্ছে তারা। হ্যাঁ, এখন দেখেন, বাট কাজ তো একটা হয়েছে, যত দাম দিয়েই করি। এখন আমি এই জন্য বেসিক্যালি জনগণ, আওয়ামী লীগ, পাকিস্তানের সেই জমি ক্রয় সহ দেখেন কত বড় দূরদর্শীপূর্ণ কাজ করছে। আমি সবাইকে স্বীকৃতি দেব, এই সরকারকে দিব যে অ্যাটলিস্ট তারা ইচ্ছা করে 6 মাস পরেও তো উদ্বোধন করতে পারত। সেটাই। এটা যুগোপযোগী করছেন, অসংখ্য ধন্যবাদ। অসাধারণ। আজকে আপনাদের একটা ইস্যু নিশ্চয়ই নজরে আসছে, সেটা হলো যে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি ওনাকে কোট করে পড়ছি, যে উনি বলেছেন যে রাষ্ট্রে আইনের শাসন নেই সেই দেশ কখনোই গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হতে পারে না। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন গণতন্ত্রের পথে হাঁটছে, তাই রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই, কোট আনকোট। আমি আপনার কাছে একটু জানতে চাই হাসিন ভাই, সেটা হলো যে 16-17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমল, এরপরে জুলাই অভ্যুত্থান, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস, তারপরে নির্বাচন এবং বিএনপি সরকারের 2 মাস। আইনের শাসন, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের পথে কতখানি এগোলো বাংলাদেশ? আসলে এটা তো আমরা একদম তলানিতে ছিলাম আইনের শাসন বলতে। আপনি জানেন আমি 2 বার গুম ছিলাম। এখন কথা হলো এটা তলানিতে ছিলাম। এই বিপ্লবের সময় মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে পারতেছি, তারপরে মনে করেন এই ডক্টর ইউনূসের সরকার, আমি মনে করি সময়টা সুন্দর ছিল, অনেক কিছু করা যেত, উনি সেটা করতে পারেন নাই। তো আমরা চাইবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সরকার এটা করবে। অনেকে তো বলে তাকে করতে দেওয়া হয় না। হ্যাঁ, করতে দেওয়া হয় নাই, এত বাধার মুখে পড়ছেন যার জন্য করতে পারেন নাই। ইচ্ছা করলে আমরা সুন্দর করে জানি আমাদের সমস্যা কোথায়। আমাদের আইন বলতে আমরা কি বুঝি আসলে? প্রয়োগ করে পুলিশ বেসিক্যালি। তো পুলিশকে যদি সংস্কার না করেন ঠিক মতো, আপনি কিছুতে সুবিধা পাবেন না। তো প্রতিগত কথা বললেন আইনের শাসন, এই তো বলি সবাই, কিন্তু পুলিশকে সংস্কার করতে হবে। আমি মনে করি না দিনাজপুরের পুলিশ বা আপনার রাজশাহীর পুলিশ ঢাকা শহরে কিছু করতে পারবে। তাকে রাজশাহীতে রাখেন, তাহলে 54 ধারা লাগবে না। সে সবাইকে চেনে, সবাইকে জানে, সুতরাং তার নিয়ন্ত্রণে থাকবে। আমরা জুলুম হব না, হয়তো স্বজনপ্রীতি হবে, কিন্তু জুলুম হব না। আমরা জুলুম থেকে বাঁচতে চাই, পুলিশকে সেবক হিসেবে দেখতে চাই, বিচারক থাকবে স্বাধীন। মানে পুলিশের পোশাক অদল বদল করে লাভ নাই, চরিত্র করতে হবে, চরিত্র করতে হবে। এবং আপনি একটা পুলিশকে নিয়ে আসলেন রাজশাহী থেকে এখানে, এই ব্যাটা তো বোর্ড টাকা দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, বাচ্চা পড়াইতে হবে, কত কেস আপনি জানেন, বাচ্চা কাছে ভর্তি করা। কেন আপনি রাখতেছেন, সমস্যাটা সৃষ্টি করতেছেন? তাকে রাজশাহী থাকতে দেন না, আপনি তাকে অনৈতিক কাজ করাবেন। একটা লোকজন পুলিশে ঢুকে সে সৎ থাকে কিন্তু বাধ্য হয় অসৎ হইতে। এই জন্য আমি সবসময় বলি রাজনীতিবিদরা যদি ভালো হয় দেশ সুন্দর হবে, আইনের শাসন কেন সব কিছু ঠিক থাকবে। ওকে, আমি একই ইস্যুতে একটু
আপনার কাছ থেকে জেনে নিতে চাই মাহবুব আজিজ, আপনি যদি আমাকে বলেন যে আইনের শাসন, গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের পথে কতখানি এগোলো বাংলাদেশ? দেখুন, যেই তিনটি খুব গুরুত্বপূর্ণ শব্দ আপনি ব্যবহার করলেন, এটা প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন, সেখান থেকে রেফারেন্স নিয়ে আমি আপনি আরো তো অনেক কিছুই প্রধানমন্ত্রী বলেন, আপনি তিনটি শব্দ কেন বেছে নিলেন? কারণ এই তিনটি লক্ষ্যেই কিন্তু বারবার মানুষের প্রাণ দেওয়া। এক্স্যাক্টলি। আপনি দেখুন মুক্তিযুদ্ধের মূল ঘটনাটি কি ছিল। এই দেশের মানুষের অধিকার পশ্চিমারা নিয়ে নিচ্ছিল নিজের মতো করে। তারা ভোটের অধিকার দেয়নি, তারা বৈষম্যমূলক আচরণ করেছে, উপনিবেশ বানিয়েছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে। যে অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, ভাষার থেকে শুরু করে সবকিছু তারা প্রথম থেকেই শুরু করেছে যে তাদের উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তো সেখান থেকে একদম অর্থনৈতিক, এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের উৎপাদিত সমস্ত পণ্য, শ্রম, ঘাম, ওখানে ক্যাপিটাল তৈরি হয় 4টা, আর এখানে বলা হয় সেকেন্ড ক্যাপিটাল। এই যে ঔপনিবেশিক মানসিকতার কারণেই তো 71-এর এই মুক্তিযুদ্ধ। এবং তারপরে কি হলো? তারপরে যে মানুষ বিভিন্ন সময়ে আমাদের জনগণকে রাস্তায় বেরোতে হলো। তার আগে একটি 75-এর 15ই আগস্টের একটা ভয়ানক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যেরকম রাষ্ট্রপতি নিহত হন বা সরকার প্রধানরা নিহত হন। আজিজ ভাই, আমি একটুখানি ঢুকবো আপনার কথার ভিতরে, অবশ্যই যদি আমাকে অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত। সেটা হলো যে অনেকে বলেন এভাবে যে আপনি যে 71-এর কথা বললেন যে পাকিস্তান এই করছে এই করছে এই করছে, মানে স্বাধীনতা যুদ্ধ এটা কি মানে দুই পাকিস্তান ভাগ হবে, এটাতে ইন্ডিয়ার অনেক বেশি ইনফ্লুয়েন্স ছিল কিনা আপনি মনে করেন না? না, এটা ছিল না এই কারণে, দেখুন ইন্ডিয়ার যদি ইনফ্লুয়েন্সই থাকবে তাহলে বাংলাদেশ একটা অঙ্গরাজ্য হিসেবে আবির্ভূত হতো। পশ্চিম বাংলা বা গুজরাটের মতো বা বোম্বের মতো হয়ে যেত। এবং স্বাধীনতার 3 মাস পরেই ভারতীয় সৈন্যদেরকে এখান থেকে বিদায় নিতে হতো না। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে ওআইসিরও অন্তর্ভুক্ত হতে পারতো না। এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যা সমস্ত চরিত্র এবং লক্ষণ থাকে সবই বাংলাদেশ চর্চা করে এসছে 1971-এর 16 ডিসেম্বরের পর থেকেই। এই কথাগুলো, এই বিতর্কগুলো যখন তোলা হয়, এগুলো তোলা হয় খুব ইচ্ছাকৃতভাবে। যখন 24-এর এই গণ অভ্যুত্থানটি হয়, একটি সম্পূর্ণ গণতান্ত্রিক একটি আন্দোলন, একটি অসাম্প্রদায়িক একটি আন্দোলন, এটাকে নিয়ে যুক্ত করা হয় অনেক পুরাতন কিছু ইস্যুর সাথে, যেগুলো সলভড ইস্যু। এবং এটা খুবই উদ্দেশ্য প্রণোদিত। 24-এর গণ অভ্যুত্থান থেকে সাম্প্রদায়িক শক্তি হাইজ্যাক করে নিজেদের করতলে নিতে চায় এবং চেষ্টাও করে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সেটার পৃষ্ঠপোষকতা করেছে। এইখানে লাগাতার মাজার ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, পাকিস্তান শব্দটির জায়গায় হানাদার বাহিনী লেখা হয়েছে বিসিএস এর পরীক্ষায়, মুক্তিযুদ্ধের জায়গায় প্রতিযুদ্ধ লেখা হয়েছে। এই সব কিছু হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়। এই 32 নম্বর ধানমন্ডির বাড়িটি, এটি কোনো ব্যক্তিগত কারো সম্পত্তি নয়, এটা জাতির স্মৃতির অংশ। আমরা যখন আমাদের পিতামহীর লাগানো বৃক্ষ কেটে ফেলা হয়, আমাদের পারিবারিক কষ্টবোধ হয় যার যার জায়গা থেকে। আর এটা জাতির স্মৃতিকে উপড়ে ফেলবে একটা বুলডোজার দিয়ে 3বার। বুলডোজার কি পকেটে নিয়ে যাওয়া যায়? একবার নয়, দুবার নয়, 3বার বুলডোজার দিয়ে ভেঙেও এটা ভাঙা যায় না। অর্থাৎ এটা শিকড় কতখানি প্রথিত। এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটাকে নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করে কথা বলাটা, আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘরে মুক্তিযুদ্ধের ক্ষতচিহ্ন আছে। এখানে 1 থেকে 1.5 কোটি মানুষ খালি শরণার্থী হয়েছে। এই যে রঘুরায় মারা গেল কাল বা পরশু, আপনি ছবিগুলো দেখবেন খালি, এবং সেই ছবিগুলো দেখলে বুঝবেন যে একটা জাতির মুক্তিযুদ্ধ মানে কি। এখানে প্রচুর কাজ আছে, এবং এটা আওয়ামী বয়ান নয়। জিয়াউর রহমান সাহেবের সময়ে যে মুক্তিযুদ্ধের 15 খণ্ড দলিল প্রকাশিত হয়েছে, হাসান আজিজুর রহমান সম্পাদিত, সেখানে প্রত্যেকের সম্পর্কে নিখুঁতভাবে বিবরণ দেওয়া আছে। মুক্তিযোদ্ধাদের বর্ণনা যেমন আছে, সেখানে সকল রাজাকার, আলবদর, আল শামসের কথা আছে। সেখানে 1971 সালের 16 ডিসেম্বরের যে আত্মসমর্পণের দলিল, সেখানে লেখা আছে যে পাকিস্তানি মিলিটারি সিভিল এই ফোর্সের সাথে, সিভিল আর্ম ফোর্স, মিলিটারি নৌবাহিনীর সাথে এখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, এই রাজাকার, আলবদর, আল শামস, তারা। 14ই ডিসেম্বর এইভাবে বাড়ি থেকে, ঘরে ঘরে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, বুদ্ধিজীবীদেরকে মারা হয়। এটা একটা জাতির
অভ্যুদয়কে ঠেকানোর জন্য। এবং সেইখানে যখন এইভাবে বলা হয় যে ভারতীয় ভারতীয়, এই বিষয়গুলো সম্পূর্ণই একটা মিথ্যাচার। আপনি দেখুন, ভারত একটা হিন্দু প্রধান রাষ্ট্র, পাকিস্তান একটা মুসলিম প্রধান রাষ্ট্র, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। বাংলাদেশের যে সংবিধান, সেখানেই এই আপনার ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটি আছে। উপমহাদেশ কেন বা এই দক্ষিণ এশিয়ার আর কোনো দেশের সংবিধানে এই শব্দটি আপনি পাবেন না। ইন্ডিয়ান সংবিধানে আছে সেকুলার। কোথায় সেকুলার আর কোথায় সেকুলারিজম, এটা পেলেন কোথায় বঙ্গবন্ধু? তার 4টি বই পড়ে জানবেন যে এই সেকুলারিজম শব্দটি উনি কোথায় পেয়েছেন। বাংলাদেশের আত্মা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এখানে যদি একজন ব্যক্তিও অন্য যে কোনো একটি তথাকথিত ক্ষুদ্র ধর্মের অনুসারী হয়, তারও সমান মর্যাদা ও সম্মান থাকবে এই দেশে। এই রকম একটি আকাঙ্ক্ষাই মুক্তিযুদ্ধে সংগঠিত হয়, এবং সেই আকাঙ্ক্ষার দেশটি আমরা কি দেখতে পেলাম? যেখানে 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের মানুষ থাকে। তাদের জন্য কেন রাষ্ট্র এত সুযোগ সুবিধা দিতে হবে? তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ। যারা সংখ্যালঘু, তাদের জন্য না রাষ্ট্রীয় নিরাপত্তা প্রয়োজন হয়? কাজে এই দেশটিকে ঘুরিয়ে পেঁচিয়ে পাকিস্তান, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ইয়েমেন ওই দিকে নিয়ে যাবার একটা পায়তারা আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের সময়। এবং ওই জায়গাটায় আমরা যদি এইবারে নির্বাচন, ত্রয়োদশ যে নির্বাচন হলো সংসদের, আপনাদের মনে পড়বে নির্বাচনের 15 দিনের আগে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ প্রশ্নে একদম সুস্পষ্ট সুদৃঢ় অবস্থান নেওয়া হয়েছিল, এবং জামাত বিএনপি প্রথমবারের মতো পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে কথা বলেছে, এবং বাংলাদেশের মানুষ দুহাত ভরে বিএনপিকে ভোট দিয়েছে। এবং বিএনপি যে মুক্তিযুদ্ধের সপক্ষে তাদের অবস্থান দৃঢ় করেছে, এটা যদি তারা 5 বছর পরে আবার করে, অর্থাৎ এই 5 বছর সেই চর্চা না করে আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ বারবার মুক্তিযুদ্ধের কথা বলেছে, সেটাকে তারা পৈতৃক সম্পত্তি মনে করেছে, কিন্তু কোন মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে নাই। তারা সব সময় বিরুদ্ধ মতকে গলা চাপা দিয়ে রাখার চেষ্টা করেছে। তারা যে গুম করেছে, তারা সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়েছে, তারা কওমি জননী হয়েছে, এবং তারা মনে করেছে আমার হাতে যদি সাম্প্রদায়িক শক্তি থাকে তাহলে আমার ভোটের মাঠে দাঁড়াতে হবে না, আমি রাতের বেলা ভোট করতে পারবো, একা একা ভোট করতে পারবো। সেই সমস্ত কিছুর দায় তারা মুক্তিযুদ্ধের উপরে চাপাতে পারে না। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, এই অপরূপ সুন্দর বদ্বীপ পাললিক ভূমি, এর সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না। এইখানে আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক একটি রাষ্ট্র চাই। তারই জন্য 24-এর গণ অভ্যুত্থানে এই যে ছাত্রদের কণ্ঠে আমরা শুনেছি, এই নাহিদ ইসলামের কণ্ঠে আপনি শহীদ মিনারে শুনবেন যে শুনেছেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শুনেছেন জন্ম আমার ধন্য হলো এই গান, শুনেছেন মুক্তির মন্দির ও সোপানো তলে, এই সমস্ত গান লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে। সেখানে আওয়ামী লীগেরও অনুসারী অনেকে ছিল যারা পছন্দ করে নাই, অন্যান্য দল তো ছিলই, কিন্তু তারপরে আমরা কি দেখলাম এই 18 মাসে? কাজেই আমাদের গণতন্ত্র, মানবিকতা, আপনি যেই কথাগুলো বললেন, এই জবাবদিহিতা, মানবিক রাষ্ট্র, এর যদি আমরা বিকাশ চাই, তাহলে আসলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের এখানে উদার হতে হবে। আমরা এই রাজনীতির নামে কখনো জামাতকে নিষিদ্ধ করব, কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, কখনো বিএনপিকে নিষিদ্ধ করব। আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে তুমি বিএনপি জামাত, তুমি তো আগুন লাগাও, এবং বিরোধী দলীয় নেত্রীকে 8 বছর জেলে রাখা হবে। এইভাবে আসলে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে প্রথমেই যেই বিশ্বাসের জায়গায় আসতে হবে যে আমার মতটাই শুধু গণতন্ত্র নয়, অন্যের মতের প্রতি শ্রদ্ধাটা গণতন্ত্রের প্রাথমিক পাঠ। এই যদি আমাদের সহিষ্ণুতা রাজনৈতিক নেতারা দেখাতে পারেন, অবশ্যই এই দেশে গণতন্ত্র সম্ভব, এবং 24-এর গণ অভ্যুত্থান আমাদের সেই পাঠ শিখিয়েছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যুতে একটা কথা বললেন যে তখন অন্তর্বর্তীকালীন সরকার যে 18 মাস ক্ষমতায় ছিল, ওই সময় একটি বিশেষ দল, আপনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করেছেন, তারা এটা ভেঙেছে, মাজার ভেঙেছে, এই করেছে। আবার দেখেন না, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি কিন্তু একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছে যে জামাতকে যেন ক্ষমতায় আনা না হয়, এজন্য যা যা করণীয় তারা করেছেন। তাহলে এই ব্যাপারটা একটু হলো না? এটাই তো খুব চমৎকার ব্যাপার। মানে আমি না ক্লিয়ার না, আমার একটু বুঝায় বলেন না। ক্লিয়ার হবেন। আপনি দেখুন, সুশীল সমাজ বাংলাদেশে একটা চমৎকার একটা বাতাবরণ তৈরি করেছেন। তারা ক্যামোফ্লেজ তৈরিতে ওস্তাদ। আপনি দেখুন, এই যে গতকাল আমি দেখলাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর 1 কোটি টাকা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান রিফাত হাসান, সেটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমরা 1 কোটি টাকা গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণা চালাবো। বাংলাদেশ ব্যাংক দিচ্ছে 1 কোটি টাকা। 2.5 কোটি টাকা দিয়েছে ব্যাংকার্স ওনার্স অ্যাসোসিয়েশন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাহেবকে। তাহলে এই যে কোটি কোটি টাকা হ্যাঁ ভোটের পক্ষে নেওয়া হলো প্রচারণা কেন, এবং এরা কারা? আপনি দেখুন, তারা কিন্তু একবারও বলে নাই যে আমরা টাকা নিয়ে সরকারের কাছ থেকে হ্যাঁ ভোটের প্রচারণা করছি। ঠিক একইভাবে যে উপদেষ্টা বলেছেন যে ডানপন্থীকে আমরা সেইভাবে বিকশিত হতে দেই নাই। ভাড়ার ঘরে কে রে, আমি কলা খাই না। আপনারা করেছেন বলেই এখন আগে ভাগে বলতে হচ্ছে করি নাই, কারণ আপনাদের আবার সুশীল সমাজে ফিরতে হবে, আবার গণমাধ্যমে আপনাদের সুস্মিত সুললিত বাংলা ভাষায় অনেক জ্ঞান গর্ভ বক্তব্য রাখতে হবে গণতন্ত্র ও সমাজ কাঠামো প্রসঙ্গে। কিন্তু যখন 18 মাসে আপনার চোখের সামনে উদীচী ও ছায়ানট আগুন লাগলো, আপনার চোখের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, আপনার চোখের সামনে শ্রদ্ধেয় মানুষদেরকে অবিরাম অসম্মানিত করা হলো, জুতোয় মালা দেওয়া হলো, আপনার অন্তত পদত্যাগটি করে দেখাতেন, যেটা 1/11-এর সময় 4 জন উপদেষ্টা করেছিল যে আমরা এই সরকারের সাথে নাই। ওইটুকু হেডামো তো আপনি দেখাতে পারেন নাই। আপনারা এখন এক একজন এক এক কথা বলছেন, কিচেন ক্যাবিনেটের কথা বলছেন, তখন কেন আপত্তি জানান নাই? আপনি পরিষ্কার, এখন তাদের দরকার আবার গণমাধ্যম, এখন আবার দরকার সরকারের সাথে কোটি কোটি টাকার এনজিওর ফান্ড। এই ফাঁদে ফেলেছে বাংলাদেশকে তারা বহুবার। বিরাজনীতিকরণের যে ধারণাটা আমাদের এই দেশে 1/11-এ এসেছিল, সেই অর্ধ সমাপ্ত স্বপ্ন এবার অন্তর্বর্তীকালীন সরকার পরিপূর্ণ করবার অনেক চেষ্টা করেছে। এবং পরিপূর্ণ করতে গিয়ে তারা করেছে কি, যুক্তরাষ্ট্র প্রবাসী এক ভদ্রলোককে এনেছেন যিনি সংবিধান নিয়ে কোনো লেখাপড়া করেন নাই। তিনি এসে বাংলাদেশের আলেরিয়াস, তিনি এসে বাংলাদেশের মানুষ কিভাবে চলবে, তারা কিভাবে সরকার চালনা করবে, তার জন্য একটা ফর্দ তৈরি করে ফেললেন এবং নাম দিলেন জাতীয় ঐক্যমত্য কমিশন। 54টি রাজনৈতিক দলের মধ্যে 33টি রাজনৈতিক দল মিলে কি করে জাতীয় হয় ভাই? এখানে যে আমরা 7 জন লোক আছি, আপনি 3 জন মিলে বসবেন যে এটা এখানে এই কমিশন, আমরা যা বলতেছি তাই হবে। ভাই কথা বলতে পারবেন না, উনি কথা বলতে পারবেন না, আপনারা এইভাবে কথা বলতে হবে। এটা কোনো কথা হতে পারে? আপনাদের ম্যান্ডেট কোথায়? আপনারা একটা ইউনিয়ন পরিষদে দাঁড়ান তো দেখি 100 ভোট পান কিনা। আপনি বাংলাদেশের মানুষের পালস জানেন? আপনারা বলে দিচ্ছেন যে এখানে, আপনারা ভাবতেছেন আমেরিকায় বসে ভাবছেন এ তো আসলে খুব অনেক ধরনের একটা ক্লেমজি সোসাইটি, এটাকে আসলে একটা ধর্মাশ্রয়ী শেপ না দিলে এটা ভারত থেকেও দূরে রাখা যাবে না, পাকিস্তানের সাথে এই বিভিন্ন বিতর্ক তৈরি করে দিয়ে, মানে এক ধরনের গিনিপিগ বানিয়ে তারা জুলাই সনদটি তৈরি করেছে। জুলাই সনদ ভালো করে পড়ে দেখবেন, এটা বড় যে দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের হাতে পায়ে শেকল দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। এই পুরো সনদটিতে ধর্মনিরপেক্ষতাকে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে। এই ম্যান্ডেট তারা পায় কোথায়? এবং আপনি দেখুন, বাংলাদেশের মানুষ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে, ট্রাম্প ঠিক করছে ইরান কিভাবে চলবে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনি এসে ঠিক করে দিতেছেন বাংলাদেশের রাজনৈতিক দল কিভাবে চলবে। বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা যদি মনে করে যে আমাদের প্রধানমন্ত্রী একই সাথে সরকার এবং দলের প্রধান হবে, আপনি কে বলার যে না এটা হবে না? আপনি এটা রাজনৈতিক দল বানিয়ে সেটা করে দেখান না। কাজেই এই যে এই সমস্ত তালবাহানা, এগুলা সিভিল সোসাইটি বিভিন্ন ধরনের আমাদেরকে বিরাজনীতিকরণের, এই দেশটাকে বিরাজনীতিকরণের একদিকে নিয়ে গেছেন। যতই আমরা বলি না কেন, আপনি বাম প্রগতিশীলদের অনেক সমস্যা কিন্তু আছে, যেই প্রগতিশীলতার তারা কথা, ডান উগ্রবাদীদেরও অনেক সমস্যা আছে। মাঝখান থেকে কিন্তু মধ্যবর্তী বিএনপি ও আওয়ামী লীগ প্রতিষ্ঠান হিসেবে অনেক দূর এগিয়েছে। তারা এক একটা মিছিল করবে, আপনার 20-25 লাখ লোক মানুষ ঢাকায় নিয়ে আসতে পারে তারা, এবং এগুলো তাদের অর্জন দীর্ঘদিনের 50-60 বছরের, তারা এটা এই পর্যায়ে গেছে। এটা তো ভাই আমাদের স্বীকার করতে হবে। এখন আওয়ামী লীগ যে দুষ্কর্ম করেছে তার জন্য আপনি তাকে বিচার করেন, সেই বিচার আবার আপনি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের সাথে যুক্ত করে দিলেন কেন? দিয়ে দুটোকেই আপনি শূন্যগর্ভ করে দিলেন। দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলী চিন্তাটা, যাতে আপনি দুইটাকে হাস্যকর করে দিতে পারলেন। আপনি এটাকেও ঝুলে রাখেন, ওটাকে ঝুলে রাখেন, মাঝখান থেকে একটা বিরোধী দল হিসেবে একটা সাম্প্রদায়িক শক্তিকে এমন শক্তভাবে দাঁড় করিয়ে দিলেন যেটা অনলাইন দেখে মনে হচ্ছিল তারা বোধহয় জিতেই যায়। তো সেটা সৌভাগ্য, বাংলাদেশের মানুষের যেই স্পিরিটটা মুক্তিযুদ্ধের এখনো রয়ে গেছে, তারা
সত্যিকার অর্থেই ভোট দিয়েছে, এবং সেই ভোটের বিনিময়ে 2/3 যদি এবার বিএনপি না পেত, তাহলে কিন্তু ওই যে সাম্প্রদায়িক শক্তি আপনার ওই পিআর সিস্টেম করে আপনার সংবিধানই পরিবর্তন করে সামনের দিনগুলোতে আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের যে চির আকাঙ্ক্ষা সেটাকে বন্ধ করে দিত। তো সেই ক্ষেত্রে বিএনপির হাতে যেই বিষয়গুলো আছে এখন, যেটা প্রধানমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী আরেকটি কথা বলেছেন নির্বাচনের আগে, কোট আনকোট, এদেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী প্রতিটি মানুষের সমান অধিকার। আমি গত 40 বছরের রাজনীতির পাটে কোনো সরকার প্রধানের কাছ থেকে এই কথা শুনি নাই। এইটা যখন তিনি বলেছেন, তাকে এটা কার্যক্রম করে দেখাতে হবে। আমরা কিন্তু মব সন্ত্রাস এখনো দেখতে পাচ্ছি, আমরা কুষ্টিয়াতে দেখেছি, আমরা আরো কয়েক জায়গায় দেখেছি, আমরা ক্রমাগত খুন দেখতে পাচ্ছি। গত 3 মাসে যে খুনগুলো হয়েছে সেগুলো বিভিন্ন রাজনৈতিক কাণ্ডে স্বার্থ সংশ্লিষ্টতা। সরকারে যখন আপনি যাবেন, আপনি কিন্তু শুধু আর বিএনপির সরকার নন, আপনি কিন্তু দেশের মানুষের সরকার। ওই জামাতের কর্মীকেও যেমন আপনার রক্ষা করতে হবে, আপনার ওই আওয়ামী লীগের কর্মীকেও রক্ষা করতে হবে। বরং দেখা গেছে যে আওয়ামী লীগকে যে অধ্যাদেশ ছিল নিষিদ্ধ হওয়ার, ওটাকে আইনে পরিণত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ করলে 14 বছরের জেল হয়ে যাবে। আচ্ছা, 3 কোটি লোক যে না ভোট দিল, প্রায় এই 3 কোটি লোক কি আওয়ামী লীগের নাকি? তাহলে 3 কোটি লোককে যদি আপনি 14 বছর করে জেল দেন, এই জেলে আটবে, পুরো বাংলাদেশটাই তো জেল হয়ে যাবে। কাজেই আপনাকে কিন্তু একটু রেশনাল চিন্তা করতে হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে। আপনি আওয়ামী লীগকে মজলুমে পরিণত করলে কিন্তু মানুষের তার প্রতি সিম্পাথাইজড হয়ে যাবে। কাজেই আপনাকে শক্ত জমিনের উপরে দাঁড়িয়ে বলতে হবে, আপনি এই অপরাধগুলো করেছেন আওয়ামী লীগের নেতা হিসেবে, আপনার সেটার বিচার হবে। কিন্তু যেই গ্রামের যেই মানুষটি, যে কৃষক, শিক্ষক, বিভিন্ন গৃহবধূ, তারা তো ভাই এই সমস্ত সঙ্গে জড়িত নয়। তারা আওয়ামী লীগ বলে তারা বাড়িতে থাকতে পারবে না, যেইটা বিএনপির ক্ষেত্রে ঘটেছিল 10 থেকে 12 বছর। কাজেই বিএনপি আসলে আওয়ামী লীগকে আপনি সরিয়ে দিবেন, আওয়ামী লীগ আসলে বিএনপিকে সরিয়ে দিবেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হাসিনুর ভাই, আপনার কাছে আসতে চাই, সেটা হলো যে মাহবুব আজিজ ভাই যেটা বললেন, এতক্ষণ যে বিশ্লেষণটা করলেন, তার পিঠে আপনার কিছু বলার আছে কিনা? আমার একটু বলার আছে। জি প্লিজ। 71 নিয়ে। জি প্লিজ। 71-এ দেখেন, ডিসেম্বর মাসে কিন্তু আপনি নির্বাচন করলেন, ডিসেম্বরে 70, মার্চের 7 তারিখ আপনি ভাষণ দিচ্ছেন। কি এমন ঘটলো 2 মাসের মধ্যে, 2.5 মাসের মধ্যে? এখানে ভারতের ইন্ধন ছিল। ভারত কাশ্মীরে যুদ্ধে হেরে গেছে, চীনের সাথে 62 সালে হারে, 65 পাকিস্তানের সাথে হারে। তার একটা বিজয় দরকার ছিল। একটা যুদ্ধ কিন্তু মনে করবেন না যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা, তা না। তার মূল জিনিস হলো ইন্টেলিজেন্স, তথ্য, যেটা আমাদের মুক্তিযোদ্ধারা করছে। যার 16 ডিসেম্বর দেখেন স্বাক্ষর হয়েছে, আমাদের মুক্তিযোদ্ধা নাই। এই জন্য ভারতকে আমরা মানতে পারি না বা আপন করে নিতে পারি না। ঠিক ওই বছরেই ভারত স্বাধীনতা পর চলে গেছেন ঠিকই, কিন্তু পার্বত্য চট্টগ্রামে একটা সমস্যা সৃষ্টি করে গেছেন। পাশে মিজোরাম রাষ্ট্র, ওখানে একটা চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানালেন, যাতে মিজোরা বাংলাদেশে আসতে না পারে, এবং পার্বত্য চট্টগ্রাম থেকে জনগণ নিয়ে ওই চাকমা অটোনমাস ডিস্ট্রিক্ট বানালেন, যে বাংলাদেশের জনগণ। ভারতের চরিত্র খারাপ ছিল, উদ্দেশ্য খারাপ ছিল। তার সমস্যা থাকতে পারে, আমার দেশের জনগণকে আপন করে নিতে হবে, নাহলে সে নিরাপদ না। তার এই যে সংশয় 7 সিস্টার নিয়ে, কেন? দলকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে না। এটা অনেক বড় রাষ্ট্র, তার সাথে আমার বিভেদ হওয়ার কথাই না তো। বাট তার আচরণ দেখেন। এই জন্য ভারত, আমি ভারতের আসলে কী কৃতিত্ব দিব বলেন? আমি জেএমবি যেমন করার সময় দেখছি যে এক্সপ্লোসিভে গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। আমি র্যাবের সিও, আমি দেখছি। আমি কীভাবে তারা ওন করবো? তাদের সাথে ক্লোজলি আমি ইন্টারাকশান ছিলাম, ওদের সাথে কেন করলি, কেন, কি উদ্দেশ্য? এখন দেখেন এই যে কত কিছু উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতেছে, কেন? তো কেন সেনাবাহিনী কাজ করে নাই? ঠিকমতো কাজ করলে হাসিনা পালাতে হইতো না আওয়ামী লীগকে। সেনাবাহিনী কি নিজ দেশের জনগণ মারে? সেনাপ্রধান অনেক এত কিছু পরও সেনাপ্রধান বিতর্কে থাকে, কেন উনি নামলেন মাঠে? নামার তো কথা না। ইউনিট অফ সিভিল পরে নামবে, পরে জনগণকে গুলি করার জন্য না। এত মানুষ মারা যাওয়ার পরেই দেখেন এই মিডিয়াগুলি বলতেছে ভারতের আরো, মানে 5 আগস্টের পরে ইন্ডিয়ান মিডিয়া যা করছে, দেখেন এটা তাহলে আপনি কিভাবে ভারতকে কৃতিত্ব দিবেন? এটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে এটা পেইড প্রোপাগান্ডা। এটা কি করছে আর না করছে, মানে এইগুলির জন্য আমাদের আসলে সহানুভূতি, উৎসাহ থাকে না। আমরা যখন দেখি হিলট্যাক্সে এত রক্তক্ষরণ হয়, এসব ভারত অস্ত্র, গোলা, ভারত এত কিছু দিয়া আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখছে।
আমরা তো এই ভাই একটা কথা সুন্দর বলছে, সংখ্যালঘু বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ ভূমিকা নেওয়া উচিত, যেন তাদের প্রতি কোনো রকম নির্যাতন না হয়। এটা কোনোভাবে কাম্য না ভাই। বিশেষ আইন করতে পারেন তো, জেলার মধ্যে বিশেষ আইন করতে পারেন, বিশেষ ট্রাইব্যুনাল করতে পারেন। এদের যদি কোনো কিছু হয় ঠিক, যাতে কোনো কথা না আসে, কোনো ক্ষতিগ্রস্ত হলেই, ইভেন আমাদের নেতারা তো ভালো না, সুযোগ পেলে ওদের জমি কিনে নেয়, এই কিনে নেয়, সেই কিনে নেয়, উচিত না। তো বিশেষ আইন করে দেন যেন তারা ডিপ্রাইম না হয়। আমরা তো সংখ্যাগরিষ্ঠ, মানে ছোটো ছোটো জাতি যাতে ডিপ্রাইম না হয়, বিশেষ অ্যাকশান নিতে হবে। আমাদের দলীয় যারা প্রধান হয় সে মনে করে দলের প্রধান, দেশের প্রধান হয় না। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। আচ্ছা, এই বিষয়ে আমি জি প্লিজ। ভাই যে কথা বলছিলেন, হ্যাঁ, আমি যদি এখন কথা বলার সময় ওনাকে বিরক্ত করে এখানে পানি ঢেলে দিতাম, হ্যাঁ, তো এটা দোষটা কি ভাইয়ের হতো না আমার হতো? আমার তো স্বাভাবিক ভদ্রতা রাখতে হবে যে এটা একটা ডিসেন্স জায়গা, ভাই কথা বলবেন, আমি আমার সময় কথা বলবো। এখন ইন্ডিয়া কি করছে সেইটা আমার কার্যক্রম, আমি কি করলাম সেটা বিবেচনা না, ইন্ডিয়া খুব খারাপ। ইন্ডিয়া তো তার স্বার্থ দেখবেই, সে তো আলাদা একটা দেশ, সে চাইবে না তার আশেপাশে সবগুলো দেশকে পদানত করে রাখতে দিতে, এটা তো স্বাভাবিক। যেমন পাকিস্তান চেয়েছে, পাকিস্তানের ব্যাপারে উনি যে 2 মাসের কথাটি বললেন, এটা খুবই একটা ইতিহাস, একটা বিকৃতি আছে। 23 বছরের যে লড়াই, 47-এর পরে তো শুরু হলো ভাষা নিয়ে, এবং তারপরে এগুলো ভাই সব জানেন, উনি নিজে বীর বিক্রম। এই যে আপনার যে সূচকগুলো, অর্থনৈতিক বৈষম্যের সূচক, সবই তো আমাদের মুখস্থ। 6 দফা কেন হলো? এবং 6 দফা তো আর একদিনে হয়নি, পুরো 60 দশক জুড়ে এটা চলেছে। 63 সালে এখানে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হয় এবং বলা হয় বাংলা হচ্ছে হিন্দুয়ানি ভাষা, এইটাকে পবিত্র করার জন্য এখানে উর্দু ঢুকাতে হবে, এবং এইগুলো নিয়ে পুরো 23 বছরই চলেছে। এবং পুরো সময়টাতে একটি যথার্থ নির্বাচন হয় নাই, কারণ এই অঞ্চলের মানুষ বেশি, নির্বাচন দিলেই ওরা জিতবে, যেই দিল জিতে গেল। এবং তারপরে এই অনিবার্য যুদ্ধটি যেটা আর আটকানো গেল না। কাজেই এইটা 2 মাসের ঘটনাটা, এটা 23 বছরের ঘটনা। তাহলে আমার একটু কথা এটা শেষ করি, আমি একটু বলে নেই, অবশ্যই বলবে। আর ভারতের যে প্রসঙ্গটা, এটা ভারতের ইন্ধন। ভাই আমরা প্রত্যেকেই বুদ্ধিমান মানুষ, যার যার মতো করে আমরা এইখানে নিজেদের একটা স্বাধীন দেশ তৈরি করে নিচ্ছি। এখানে ভারত এসে কি করবে? তাহলে তো ভারতের কথা শুনলে তো প্রথম কথাই হচ্ছে অঙ্গরাজ্য হতো, এবং তারপরে যে হয়নি, এবং এর পরে যে বিষয়গুলো হয়েছে পাহাড়ের ব্যাপারে তো রাষ্ট্রীয় সিদ্ধান্তের অনেক ঝামেলা আছে। আপনি আপনার দেশের যে একজন চাকমা, একজন মারমাকে কি আমরা একজন এই বাঙালি মুসলমানের মতো করে সমান গুরুত্ব দেই নাকি রাষ্ট্রীয়ভাবে? আপনি যে রং উপজাতির ভাষাই তো আমরা গিলে ফেলছি। এগুলো বললে তো এখন অন্য সমস্যা দেখা দিবে যে আপনি রাষ্ট্রবিরোধী কথা বলছেন। আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়েন তো আমাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি ওখানে কোথায়, আমরা কি পশ্চিম পাকিস্তানের মতো করছি কিনা পাতে। কাজেই নিজের সমস্যা ভারতের উপরে চালিয়ে দিলে তো হবে না। আমরা যদি নিজেদের এখানে গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে পারি, এবং অবশ্যই আমরা পারবো, তখন ভারত কি বললো না বললো, ভারতের সাথে চোখে চোখে কথা হবে। ভারতের সাথে যেভাবে চোখে চোখে কথা হবে, পাকিস্তানের সাথেও চোখে চোখে, পাকিস্তানের সাথে তখন আবার পায়ের দিকে তাকে কথা বললে হবে না দাদা। চোখ কিন্তু সকলেরই আছে, যুক্তরাষ্ট্রেরও আছে, যেইটা আবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার আবার চোখ খুঁজে না পায়, পায়ের দিকে তাকিয়ে ফেলেছে। যে এক এক সরকারের কাছে এক এক দেশ আসবো, এই চুক্তি নিয়ে পার্টিকুলার প্রশ্ন আছে, এখানে কিন্তু সেইখানে পার্টিকুলার আলাপ আছে। কোথায় এইখানেই সমস্যাটা। এই যে কোন দাদাদের আশকারায় সরকার টিকিয়ে রাখার যে পায়, তারা এটাকে ইন্ডিয়া এসে করে যায় নাকি আমাদের এখানে? আমাদের রাজনৈতিক দুর্বলতার কারণে কখনো আমরা ইন্ডিয়ার হাত ধরি, কখনো পাকিস্তানের হাত ধরি, কখনো যুক্তরাষ্ট্রের হাত ধরি। আমরা কেন আমার দেশের মানুষের হাত ধরি না? কারণ আমার রাজনৈতিক দুর্বলতা, মানুষের সাথে আমার সম্পর্কের ঘাটতি, এই কারণে আমি মানুষকে সামনে যেতে ভয় পাই। সেই কারণে গণতন্ত্র নাই, সেই কারণেই আমাদের বিভিন্ন গরিবের বউ সবার ভাবি। এটা হয়েছে। আপনি যখন আপনার দেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করবেন, সেটা যত ছোটই হোক না কেন, তার মর্যাদা তো হবে একদম সমানে সমান। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে একটা দেশের আভ্যন্তরীণ ক্রিকেটে খেলতে যায় নাই, মুস্তাফিজ খেলতে পারে না, এটার জন্য বাংলাদেশে বিশ্বকাপ খেলতে যায় নাই, এই আসিফ নজরুল সাহেবরা বললো এটা বিরাট ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা কাজ করে ফেলেছে। এগুলো কোনো কথা? তামসার একটা সীমা আছে। স্ট্যান্ডবাজি, এটা
স্ট্যান্ডবাজিও না, এটা একটা মানে এটা একটা গণতামাশা করেছে তারা, এবং বাংলাদেশের মুখটাকে তারা ম্লান করে দিয়েছে। এবং এই যে দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কথায় কথায় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, 18 মাসে আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যতবার শব্দ শুনেছি, ভারতীয় আধিপত্য, নতুন বন্দোবস্ত, রাজনৈতিক নতুন বন্দোবস্ত, আমরা কি কি ভারতীয় আধিপত্যবাদ আমরা শেষ পর্যন্ত পেলাম? সুতা রপ্তানি বেড়ে গেছে ভারতের থেকে 140%। এই যে কোরবানি ঈদ আসতেছে, দল বল গরু এই দিকে ঢুকে যাবে, একটা গরু উৎপাদন কেন্দ্র অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। আপনি দেখুন এখানে কি হয়েছে, চাকরির কত ফুলঝুরির কথা আমরা শুনেছিলাম, বিনিয়োগকারী হয়ে যাবে ছাত্ররা, পৃথিবীর বিভিন্ন দেশ নাকি আমাদের মানুষের শ্রম নেওয়ার জন্য এখানে অস্থির হয়ে আছে। কি দেখলাম, আমাদের বেকারত্ব বেড়ে গেল, লক্ষ লক্ষ বেকার তরুণ ঘুরে বেড়াচ্ছে। এই 18 মাসে একটি বার সরকার বলে নাই যে ছাত্ররা তোমরা পড়তে বসো, তোমরা প্রশ্ন করো বা প্রশ্ন শুনতে চাও, তোমরা দখল করো, তোমার ঘরের ভিতরেই তো ফ্যাসিস্ট আছে, তোমার গ্রামের মধ্যেই তো ফ্যাসিস্ট আছে। ফ্যাসিস্ট জিনিসটা কি? যিনি বা যারা গণতন্ত্র বিরোধী কাজ করেছেন বা জবরদস্তি করেছেন, এবং সেটাকেই নতুন 24-এর এই 1 মাসের আন্দোলন আপনি এই আমাদের চিরকালের মুক্তিযুদ্ধের সাথে আপনি স্বাধীনতা 2.0 বলে দিবেন? আপনার 90 সালের আন্দোলন হয় নাই, 69-এ গণঅভ্যুত্থান হয় নাই, 52-র ভাষা আন্দোলন হয় নাই? এই দেশটাকে হঠাৎ করে আটকা কোনো জায়গার থেকে ভারত এসে করে দিয়ে গেল। ভারতীয় সংবিধানই যদি সেটা কপি হবে, ধর্মনিরপেক্ষতা আসলে কোত্থেকে? ভারতের সংবিধানে তো আছে সেকুলার শব্দ, আর আমাদের তো আছে সেকুলারিজম। কোথায় পেলাম আমরা এটা? আমরা পেলাম এই 1 সাগর রক্তের বিনিময়ে। কাজে এইটা বাংলাদেশের নিজস্বতা, এই নিজস্বতার সম্পত্তিটাকে আমরা যখন ওন করি না, তখন আমরা এই সমস্ত ফটকাবাজি মনে করি যে আমরা পেয়েছি ক্ষমতা। আপনারা জানেন অনেক দুর্নীতির খবর আসছে। এই যে জুলাই জাদুঘরের কথা আপনি চিন্তা করুন, জুলাই জাদুঘর যদি শহরের হৃৎপিণ্ডে এরকম একটা 100 বিঘা প্লাস জমিতে বানাতে হয়, যেটা মূল জাদুঘরের একটা কর্নারেই আপনি কোন শেখ হাসিনা কোন টেলিফোনে দিয়েছে, কি দিয়েছে, সবকিছু রাখতে পারতেন। আপনি কেন 100 বিঘা জমি দখল করছেন? তাহলে ইয়াহিয়া খান যখন আপনার এখানে রাতেবেলা আক্রমণটা করলো, সেটার জাদুঘর কোথায়? একটা সরকারিভাবে তো মুক্তিযুদ্ধ জাদুঘর না, একটা ট্রাস্টি দিয়ে সেগুন বাগিচায় বানানো। এই আমাদের এত বড় মুক্তিযুদ্ধের আপনার কোনো কিছু নাই। স্বাধীনতা যে জাদুঘরটা, সেটা ভেঙে ফেলা হয়েছে 24-এ গণঅভ্যুত্থানের পর, ওটা আপনারা ঠিক করলেন না। আপনারা জাতীয় এই গণভবনটাকে এইভাবে বানানো, তাহলে গণভবন যদি জাদুঘর বানান, তাহলে সংসদ ভবনে কি করবেন? ওখানেও তো রাতের বেলার ভোটটাকে জায়েজ করা হয়েছে, ওটারও জাদুঘর বানাইতে হয়। আপনার পদ্মা সেতু জাদুঘর বানাইতে হয়, প্রধানমন্ত্রী অফিস বানাইতে হয়, 300 ফিট বানাইতে হয়, সবই তো রূপপুর পারমাণবিক আপনার জাদুঘর বানাই ফেলতে হয়। কাজে আপনি সবকিছুর মধ্যে একটা ব্যবসা, যে মুক্তিযুদ্ধের নামে যে ব্যবসা আওয়ামী লীগ ফেদেছিল, সেই একইভাবে জুলাইয়ের নামে ব্যবসা এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ফেদেছে। সেটারই স্মারক হচ্ছে জুলাই সনদ। ভাই আমার এই ব্যাপারে আসলে কিন্তু আমার 71 জায়গায় আছে, জুলাইয়ের জায়গায় আছে, 75-75 জায়গায় আছে, এক জায়গায় মূল্যায়ন করতে হবে। উনি 52-র কথা বলছেন, 52-কে সম্মান করি। উর্দু ভাষা কি পাকিস্তানের? 4টা জাতি 5টা জাতি, তার নিজস্ব ভাষা আছে, এটা কমন ল্যাঙ্গুয়েজ ছিল। কে ছিল তখন পাকিস্তানের গভর্নর, বাংলাদেশের গভর্নর যখন মারা যায়? বাঙালি। নুরুল আমিন ছিলেন, নাজিমউদ্দিন সাহেব ছিলেন, সব বাঙালি ছিলেন। ওই ওসি বাঙালি, পুলিশ যে গুলি করতে সে বাঙালি, এসপি সাহেব বাঙালি। খালি আসলে আমাদের দরকার ছিল স্বাধীনতা, আমরা আজও কাইলো পাইতাম। এত দূর থেকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আমরা তো 7.5 কোটি এক জাতি, আমরা রাজধানী তো ঢাকায় হওয়ার কথা, কেন পশ্চিম পাকিস্তানে হবে? দোষ তো রাজনীতিবিদদের। আমরা 7.5 কোটি এক জাতি, ওরা 4 জাতি মিলে হলো 5.5 কোটি। রাজধানী বলেন, যা কিছু বলেন, ঢাকা কেন্দ্রিক হওয়ার কথা ছিল, দোষ তো রাজনীতিবিদদের। আর কেন আমরা পাকিস্তানের প্রধান হচ্ছিলাম? এটা হলো সেনাবাহিনীর জন্য। আমরা বাঙালিরা সেনাবাহিনীতে যাই নাই ব্রিটিশ আমলে, কারণ আমরা রুটি খেতে পারি না, আমরা ভাত খাই অভ্যস্ত। তাই আর্মিতে যুদ্ধ করতে গেলে দ্বিতীয় মহাযুদ্ধে বা সব মহাযুদ্ধে রুটি খাইতে হবে। অনেক পরে আমরা আর্মিতে বাঙালিরা আর্মিতে আসলো, ফার্স্ট বেঙ্গল, সেকেন্ড বেঙ্গল, একবেলা ভাত দেওয়া হইলো। এটা মনে করেন একে ফজলুল শুরু করলেন। আচ্ছা, এই জন্য ওই টিপিআর ওই আস্তে আস্তে হয়ে যেটা 65 ওয়ারে যায় যুদ্ধ করলো। সমস্যা হলো ভাতে আর রুটিতে। রুটি তো ভালো মানুষ খাইতো না, আমরা খাইতাম না, যার জন্য আমরা আগাইতে পারি নাই। আমরা জিম্মি ছিলাম পাকিস্তান আর্মির কাছে, আইয়ুব খানের কাছে, ইয়াহিয়া খানের কাছে আছে।
এটা তো আমরা এর সাথে কথা ছিলাম জিম্মি, ছিলাম না। কথা হলো আমরা গণতন্ত্র চর্চা করতে পারিনি বলে আমাদের ক্ষোভ, এই ক্ষোভ তো কন্টিনিউশন ছিল। 17 বছর আওয়ামী লীগের কাছে ছিলাম, ওর ক্ষোভটা আমরা গণতন্ত্রের কথা বলতে পারি নাই, হাঁসফাঁস করতাম, আজকে বুঝি গুম হয়ে গেলাম। তারপর বলবো অনেক রক্তের বিনিময় হয়েছে, আর রক্ত আমরা ছড়াতে চাই না। আমরা নতুন দেশ অর্থাৎ সমমর্যাদা, ভাই যেটা বললেন ঠিক আছে, সবাইকে নিয়ে ঐক্য করে দেশটা আগে নিয়ে দিতে, আর এটাই হওয়া উচিত। এটাই হওয়া উচিত, আমরা সে প্রত্যাশা করি। মাহবুব আজিজ ভাই, আমি আপনার বলা একটা কথা থেকে যদি একটু রেশ টেনে একটা জিনিস একটু আমি জানতে চাই, সেটা হলো এরকম যে আপনি বলছিলেন যে যদি এমনই হতো, ইন্ডিয়ার আগ্রহেই যদি বাংলাদেশের স্বাধীনতা হতো, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার একটা রাজ্য হয়ে যেত। হ্যাঁ, আপনার কি মনে হয় না লাস্ট এতগুলা বছর বাংলাদেশের উপর দিয়ে ট্রানজিট হয়ে যাচ্ছে, এই ট্রেনের লাইন হয়ে যাচ্ছে, হাইওয়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক এক প্রান্ত, ইন্ডিয়ার এক প্রান্তের সাথে আরেক প্রান্তের কানেক্টিভিটিতে, মানে আপনার কি মনে হয় না যে ওরা আসলেই আমাদেরকে ওই ইয়ের মতো করে, ওদের নিজেদের অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করছে? এই যে পাশাপাশি আমরা তিনজন বসে আছি, আমি সাধারণভাবে জানতে চাচ্ছি, প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি। জি প্লিজ। পাশাপাশি আমরা বসে আছি, এখানে যদি আমাদের কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার থাকে, যে আমরা কোনো একটা বিজনেসে আছি, হ্যাঁ, তো আমি কি কোথায় যাব? আমি কি ওই পারে যে বিজনেস করব শুরুতে 1200 মাইল দূরে বা 1500 মাইল আশেপাশের লোকজনের সাথে করব? এটা তো স্বাভাবিক, প্রতিবেশীর সাথে আমার প্রথম দিন দরকার। কিন্তু প্রতিবেশীমূলক আচরণ কি ছিল নাকি দাদাগিরি ছিল? আমি শেষ করি, এটা তো তার সমস্যা, তার কি ছিল, আমার কি ছিল, সেটা আপনি কেন বুঝবেন না? আমরা কেন ওইটা বুঝে নিতে পারলাম না? সেই জন্যই তো গণঅভ্যুত্থান হলো। শুধু তা কেন, আমি বলি আপনাকে, আমরা যখন যেই কথাটা বলা হচ্ছে দেশ বিক্রির চুক্তি, আজকে যুক্তরাষ্ট্রের সাথে যেগুলো হয়েছে, আপনি কি যুদ্ধ করতে শুরু করবেন কালকে? না, বাতিল করে দিব না পারবেন, কারণ ওই চুক্তিতে লেখা আছে যে বাংলাদেশ সরকার যখন মন চায় তখন ওটা বাতিল করতে পারবে। আমি তো জানি, তারপরে তো করতে পারবেন না। এবং সেই জায়গাটাই হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এত সহজ না তো জিনিসগুলো। কূটনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক আচার, আমরা যা চোখের সামনে দেখি তাই কি সব এত সোজা? এবং আপনি বললেন বাতিল করে দিব, এত সোজা? এইটা না, আমি হলে বাতিল করে দিতাম। আপনি হলেন, এই জন্য জনগণকে সাথে নিয়ে বাতিল করতে, সেই জন্যই তো আপনি না সেইখানে, এবং সেই জন্যই তো আমাদেরকে, যখন আমরা সাধারণ মানুষের, আপনারা যারা এত এত কথা বলছেন, আপনি দেখুন তো কোন রাজনৈতিক ব্যক্তির ছেলে মেয়ে গুলি খেয়ে মরেছে? নো ওয়ান। তাহলে তার মানে কি আপনি তো সেই জায়গাতে থাকি না। সেই জায়গাতেই প্রশ্নটা, যে আপনি যখন দেশের স্বার্থ দেখবেন তখন এই প্রশ্নগুলো আসে না। আপনি যে ট্রানজিটের কথাটা বললেন, আপনি যে দেশ বিক্রির কথাটা বললেন, আমরা যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের তৌহিদ হোসেনের কাছে প্রশ্ন ছিল, ভাই চুক্তিগুলো দেখান তো, বাংলাদেশকে বিক্রি করার কয়টা চুক্তি করেছিল ইন্ডিয়া? একটি চুক্তিও দেখাতে পারে নাই। আপনার মনে এগুলো সব রেকর্ডেড, একটু করেন, আপনি সার্চ দিয়ে দেখেন তৌহিদ হোসেনের সাংবাদিক সম্মেলন। আসিফ নজরুল বলেছিল এখানে ভারতীয় 26 লক্ষ লোক কাজ করে, চাকরি করে। তাকে যখন ধরা হলো, আপনি তখন ক্ষমতায়, বের করেন ঠিকানা। উনি বলল এটা বলতে হয় দেখে বলা। এই যে ভারতের দখল করার কথাগুলো বলতেছেন না, বলতে হয় দেখে বলা। কারণ আপনি বাংলাদেশের ভাই আছে কি, যে আপনার ভারতের এত বড় একটা ভূভারত থেকে সবকিছু বাদ দিয়ে আপনার এখানে এসে বসে থাকবে? আমি শেষ করি ভাই, আপনি এইখানে আমাদের আছে কি বলতে আমি নিজেকে ছোট করতে চাচ্ছি না। আপনার আছে হইতে একটা বড় জনগোষ্ঠী, যার অনেক সম্ভাবনা, অনেক সব বাজার, এইটাকে আপনি কতখানি ব্যবহার করছেন সেইটার উপরে ডিপেন্ড করে। আপনার পররাষ্ট্রনীতি কি? আপনি নির্বাচন করবেন না ভাই একের পর এক, আপনি নির্বাচন না করে আপনি ভারতের সাথে জুজু করতেছেন। এইটার দোষ কি ভারতের? আপনি কি ভারতের কথাতে আপনি ভাত খান আর ঘুমান? আপনি রাতের বেলা যে ভোটগুলো করছেন ভারত এসে শিখাই দিয়ে গেছিল? এগুলো কি ভাই? আপনি নিজে করবেন না ভোট, আপনি গুম করবেন বাইরে 2 বার করে, ভারতে এসে গুম করছেন ওনারে, এটা বললে হবে? বিষয়টা হচ্ছে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি? কেউ পৃথিবীতে আসে না চিরকাল বেঁচে থাকবার জন্য। আপনি এত বড় একটা সুযোগ পেয়েছেন বাংলাদেশকে সার্ভ করবার জন্য, আপনার মাতৃভূমি। আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সার্ভের নমুনাগুলো একটু দেখেন তো। আপনি যে তৌহিদ হোসেনের এই কথা যে ইন্ডিয়ার সাথে কোনো চুক্তি খুঁজে পেলাম না একটাও, 1 2 আপনারা তারপরে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটা কেন করলেন? তার মানে আদানির চুক্তি আমাদের জন্য তো গলার কাটা না। সেইটা নিয়ে তো আপনি এইভাবে বললে তো হবে না। আসেন সেগুলো পড়াশোনা করি, সেখানে কি আছে। 50% এখন না হলে ইলেকট্রিসিটির জন্য আমরা সব কান্নাকাটি শুরু করে দেই কেন? আপনি ভালো করে পড়ে দেখেন সেখানে কি লেখা আছে। এগুলো তো কোনোটাই গোপন না,
যেখানে লেখা আছে বাংলাদেশের 3 খণ্ড জমি বিক্রি করে দিলাম ইন্ডিয়ার কাছে। ব্যাপারটা তো তা না। আপনারা কথা বলেন, পড়েন, এবং সেটা কিন্তু আমি বলছি না যে আমি কিন্তু এই ব্যাপারে বিশেষজ্ঞ না। আমি যেটুকু একটা লেম্যান হিসেবে জানি, আমারও একই তৌহিদ হোসেন বলেছেন, তৌহিদ হোসেন এই ব্যাপারে বিশেষজ্ঞ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন ভাই একটাও কথা নেই। আবার এই খলিলুর রহমান বলেছেন যে ভাই আপনারা চিন্তা করেন না, দেশ বিক্রি হয় না এই যুক্তরাষ্ট্রের কাছে, 60 দিন সময় আছে, আপনারা চুক্তি ফেরত নিয়ে আসতে পারবেন। ফেরতই যদি আনতে হবে, আপনি ইলেকশনের 3 দিন আগে আপনি সাইন করলেন কেন? কাজেই সবকিছুর মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় ফাঁকিটা হচ্ছে রাজনৈতিক আপনার যে সমস্ত নৈতিকতা বোধ, সেই জায়গাতে পলিটিশিয়ানদের কমিটমেন্টের অভাব। আপনি পরিষ্কার করেন না সংসদে আপনারা কি আলাপ করতেছেন। 2 মাসের সংসদের আপনার আলাপের বিষয় হলো জুলাই সনদ। আপনার হামে শিশুরা মারা যাচ্ছে, আপনি একের পর এক দুর্ঘটনা ঘটতেছে, আপনার যে সামনে যে সামাজিক সমস্যাগুলো আসতেছে সেইগুলো সমাধানের আপনি কোনো ব্যবস্থা না করে জনাব শফিকুর রহমান, যিনি আমির জামাতের, তিনি বলেছেন একদম কোট আনকোট যে 1400 শহীদ পরিবারের মধ্যে 1200 পরিবারে ব্যক্তিগতভাবে আমার দেওয়ার সৌভাগ্য হয়েছে। কি অমোঘ মিথ্যাচার! আপনি 24-এর 5ই আগস্ট থেকে 27 তারিখে উনি কথা বলেছেন, 26 সালের 27শে এপ্রিল 631 দিন হয়, এর মধ্যে 12 দিন তিনি দেশের বাইরে ছিলেন। শুক্র শনিবার বন্ধ ছিল, পরিবারের তার বিয়ে শাদী ছিল, সব আমরা বের করতে পারবো কয়দিন উনি অফিসে গেছেন আর যান নাই। এই 631 দিনই যদি তিনি দেশে থাকেন, এবং ইলেকশন ছিল, 9 মাস আলাপ করছেন কিন্তু ওই যে সংস্কার কমিশনে, এত কিছু করে তিনি 631 দিনের মধ্যে 1200 ফ্যামিলিতে চলে গেছেন, তার একটি আলোকচিত্র নাই। এই 1200 নামই তো ঠিক মতো আমাদের কাছে নাই। আর উনি যে 1200 জায়গায় গেলেন, জামাতের আমির যাবেন, সেইখানে ছবি থাকবে না, আপনার বিশ্বাস হয়? সংসদীয় নেতা দাবি করে বসলেন। উনি ভাবলেন বাংলাদেশের মানুষ এত বোকা, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, ঢাকা শহরে যাইতে কতক্ষণ লাগে, আর সারা বাংলাদেশ শুদ্ধ আপনি 1200 বাড়িতে চলে গেলেন, আমরা কিছু জানবো না। আজকে যখন এই প্রশ্ন জামাতের এক নেতাকে করি, তিনি বলেন না, উনি আমি বলতে বোঝাইছে যে পুরা জামাত গেছে, এবং পুরা জামাত না, উনি ব্যক্তিগত শব্দটি ব্যবহার করেছেন। আর পুরো জামাতই যদি দিয়ে থাকে তারও ছবি থাকা দরকার। তারা এও বলে যে এই 1200 শহীদ পরিবারে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে দিয়েছে জামাত ইসলামী। এই 2 লক্ষ টাকা জামাত ইসলামী পায় কোথায়? 1200 গুণ করেন, আমি অঙ্কে কাঁচা। তখন যে এই প্রশ্ন করার পরে তারা উত্তর দেয় 5% করে তাদেরকে নাকি জামাতের তহবিলে দিতে হয় বেতনের টাকা। তাহলে 5% যে বেতনের টাকা, আমরা একটা চাকরির জন্য আন্দোলন করি 24-এর গণঅভ্যুত্থানে, আমাদের কোটার বিরুদ্ধে আন্দোলন করে ছেলেরা মরে যায়, আর তারা 5% দিয়ে লক্ষ লক্ষ টাকার বিরাট তহবিল বানায় ফেলে। তাহলে তো জামাত একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে ফেলেছে, তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই, বিপদে বললে 2 লাখ টাকা করে নিয়ে উপস্থিত হয়ে যায়। কাজেই দেখুন যে রাজনৈতিক যে কালচার, সেখানে বাংলাদেশের যে দুদক কিংবা এই আয়করের অফিস, তারা এই হিসাব নিকাশ চায় না কেন রাজনৈতিক দলের কাছে? আপনি এত সংস্কার কমিশন দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, রাজনৈতিক দলের সংস্কার কমিশন কেন তৈরি হলো না? রাজনৈতিক দলের আর্থিক হিসাব কেন জমা দেওয়া হয় না? আপনি চাঁদাবাজির কথা আমরা শুনি, আমরা এই লুণ্ঠনবাজি শুরুই তো হয় রাজনৈতিক দল থেকে, এবং জামাতে ইসলামের লুণ্ঠন সবচাইতে বেশি সংগঠিত। আপনি সংসদের কথা বললেন যে সংসদে কি কথা হয় না কথা হয়। সংসদে কিন্তু গতকাল সংসদ অধিবেশনে গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম উনি দাবি করেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাত্র 2 মাসে সরকার যে সফলতা অর্জন করেছে, আজকে সেই সফলতা দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে, এমনকি নেপালের নতুন সরকারও আমাদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে, এটা উনি বলেছেন। কিন্তু খবরের কাগজ বলছে 2026 সালের চলতি মাসের মাঝামাঝি সময় থেকে নেপাল সরকার ভারত থেকে আমদানিকৃত পণ্যের নতুন এবং কঠোর শুল্ক নীতি কার্যকর করেছে। এই নীতির আওতায় 100 নেপালি রুপির বেশি মূল্যের পণ্য ভারত থেকে কিনে আনলে 5% থেকে শুরু করে সর্বোচ্চ 80% পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে। বাংলাদেশ কি এমন কিছু করছে বলে আপনি জানতে পারছেন? মানে বাংলাদেশ তো এই যে তাহলে যে সংসদে বললো যে খুশি করার জন্য বলছে, ভাই যা বলে নেতা খুশি হবেন, এটা তো আমাদের নেতাদের চরিত্র। ঠিকই, মানে এটা এই যে ভাইয়া যেটা বললো না যে অনেকগুলো ইস্যুস আছে, হামে মানুষ মরছে, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মরছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি বাড়াবে যে আছে, জ্বালানি তেলে মানুষের ত্রাহি অবস্থা, বিশ্রী অবস্থা, জ্বালানি তেলের বিশ্রী অবস্থা, এবং সেটা পণ্য দ্রব্যে গিয়ে সেখানে এই আলাপগুলো আসে সংসদে। সেটাই আসলে শুধু আলাপই না, কোন রকম পরামর্শ নেবার কোনো ইঙ্গিত আপনি দেখতে পান?
বারবার বলা হলো যে জোর সংখ্যার গাড়ি একদিন দেন, বেজোর সংখ্যার গাড়ির একদিন এগুলো দেন। আলাপই থেকে গেছে। তারপরে এমনকি আপনি একটা এনআইডি দিয়ে ব্যবস্থা করুন, নেপাল যদি পারে আমরা কেন পারছি না, এই সব কথাবার্তা হলো। কিন্তু আমরা খালি শুনলাম জুলাই সনদ নিয়ে দুই দলের বাহাস, এবং রাজপথ তারা আবার কাঁপিয়ে তুলবে, 6 দিন লাগবে না সরকার পতন করে ফেলবে, জামাত এই সমস্ত হুঙ্কারধ্বনি দিতে শুরু করেছে। এবং আচ্ছা, আরেকটি বিষয় পরে জি, মনে থাকবে না, জি, জি, please। এই বিষয়গুলো হচ্ছে কি, আমরা যেহেতু ইতিহাসের সামান্য ছাত্র, এবং এই জায়গাগুলোতে আসলে আমাদের এক ধরনের দায় আছে, ঐতিহাসিক দায়। সেটা হচ্ছে যে ভাষা আন্দোলনের যে বিষয়টি ভাই বললেন, গুলি তো করেছে আমাদের বাঙালিরাই। আওয়ামী লীগের আমলে এই যে গণ অভ্যুত্থান নিয়ে এত কথা, গুলি কারা করেছিল? বাঙালি। তাহলে আমি দোষ কাকে দিই? আমি দোষ কাকে দিই? আমার কথা হলো, আমি যদি এই 24-এর গণ অভ্যুত্থানের শাস্তি পেতে পারি, আমি যদি তাকে হেলিকপ্টারেও তুলে দিতে পারি, তাহলে আমি ওইখানে মুক্তিযুদ্ধ পর্যন্তও যেতে পারি। বাঙালি বলে কথা না, বাঙালি তখন আর বাঙালি থাকে না। যখন সে পাকিস্তানের ক্রীড়নক হয়ে যায়, যখন মোনায়েম খান বলে এই বাংলা তো হিন্দু ভাষা, তোমরা কেন রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না, এটা মোনায়েম খানের নিজের ডায়লগ। শহীদুল্লাহ সাহেবকে উনি বলেছেন রবীন্দ্রসঙ্গীত করেন কেন, রবীন্দ্রনাথ তো হিন্দু, আর রবীন্দ্রসঙ্গীত আপনারা লিখতে পারেন না। এই হচ্ছে মোনায়েম খানের ডায়লগ। এবং বাংলা যে হিন্দু ভাষা, এটা নিয়ে বহুবার বহু রকম তর্ক বিতর্ক হয়ে গেছিল, সব প্রামাণ্য। আমাদের এটা ঐতিহাসিক সত্য। এই 23 বছরে আমাদের যে নির্যাতন করা হয়েছে ধর্মের নামে, ধর্মকে ব্যবহার করে, সেখান থেকে বাঙালি আসল শিখতে পারে নাই। শিখতে পারলে আজকে 24 সালে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই ধর্ম আমাদের সামনে এত বড় হয়ে আবার আসে না। এবং সাম্প্রদায়িক দলগুলো যে নারী সংস্কার কমিশন নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে কথা বলেছে, এটা হতে পারে না। আজকে স্বাধীনতার 54 বছর পরে কে নারী, কে পুরুষ, কে হিন্দু, কে মুসলমান, কে কালো, কে সাদা, কে পাহাড়ি, কে আদিবাসী, এইগুলো আমাদের দেখতে হবে। আমাদের জামাতের আমির সাহেব বলছেন নারীদের জঠরে শিশু রাখা এবং শিশুদের দুগ্ধ পান করানো হলো নারীর প্রধান কাজ, এবং সেই কারণে জামাতের শীর্ষ আসনে নারী বসতে পারবে না। এটা নির্বাচনের আগে উনি আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন। এটা নিয়ে বহুত বিতর্ক হয়েছে তখন, এবং এখনো তারা ওইখানে স্ট্যান্ড আছে। আপনি যদি নারীকে শীর্ষ আসনে না বসান, আপনি তার মানে কি নারী কি খালি মা, খালি বোন? মায়ের চাইতে প্রিয় শব্দ আমাদের কার কাছে কি আছে? কিছুই তো নাই। কিন্তু আমরা কি নারীকে বীর হিসেবে দেখি না? আমরা কি নারীকে যোদ্ধা হিসেবে দেখবো না, বিজ্ঞান হিসেবে দেখবো না, বৈমানিক হিসেবে দেখবো না? আপনি পোশাক নিয়ে এখনো বিতর্ক করবেন? নজরুলের সেই কবিতার মতো যে বিশ্ব যখন চাঁদের দিকে চলে যাচ্ছে, আমরা তখন হাদিস খুঁজে বের করছি, বিবি তালাকের তরিকা খুঁজতেছি। এই বিবি তালাকের তরিকা তো এখনো আমরা খুঁজতেছি, এবং সেই রাজনীতি এখন আমাদের সংসদেও দেখতে হচ্ছে। আর কয়েকদিন পরে আবার দেখবেন যেই সম্পত্তির শিশুদের মানে আপনার পুত্র ও কন্যার মধ্যে সমান ভাগের যে একটা দাবি দীর্ঘদিনের, সেটা কেন হবে না? কারণ মুসলিম আইনে এটা নাই। কেন? এই রাষ্ট্র তো একটা ইহজাগতিক প্রতিষ্ঠান। আমি রাষ্ট্রের কাছে চাকরি চাই, আমি রাষ্ট্রের কাছে তো বেহেশত চাই না। 24-এর গণ অভ্যুত্থান তো বেহেশত পাওয়ার জন্য হয় নাই। আমরা তো বলি নাই যে ভাই আমার একটা বেহেশতে বড় একটা আসনের জন্য আমাকে এখন যুদ্ধ করতে হবে। আমি একটা চাকরি চেয়েছি, কোটা তুলে দেন। আমি সম্মানজনক জীবন চেয়েছি রাষ্ট্রের কাছে। তাহলে রাষ্ট্র কি কারণে আমাকে নারী এবং পুরুষের মধ্যে ভেদাভেদ রাখবে ইত্যাদি? এই বিষয়গুলো হচ্ছে কি আপনার দৃষ্টিভঙ্গি। এবং আপনি যখন সমাজে 4 রকম শিক্ষা ব্যবস্থা রাখবেন, আমাদের এখানে বাংলা, ইংরেজি, আরবি এবং ক্যাডেট কলেজ আছে। এইটা কিন্তু ছোটবেলা থেকেই বিভাজিত একটা সংস্কৃতির মধ্যে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং একটা সেকুলার দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আনা যেত, তাহলে কিন্তু এই সংকটগুলো থাকে না। আমরা যখনই সেকুলারের কথা বলি, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। অবশ্যই ধর্ম অত্যন্ত পবিত্র ব্যাপার, এবং সেটা আমার আল্লাহর সাথে তো আমার চাওয়া পাওয়া। আমি তো সকলের চোখের সামনে দাঁড়িয়ে বলতে পারি না যে ভাই আমি সেরা, কারণ আমি তো গিভেন। এটা আমার ধর্ম। অধিকাংশ আমরা কেউ কি এখানে ধর্ম সিলেক্ট করেছি? সিলেক্ট যদি করে থাকে খুব কম সংখ্যায় থাকে, কিন্তু সেইটাই এত চিৎকার চেঁচামেচি কেন হবে? এবং ধর্মের উৎপত্তি কি করে, এটা ইতিহাসবেত্তারা তো জানেন, সবকিছু নৃবিজ্ঞানীরাও তো জানেন। সেই বিতর্কে আমরা না যাই। আমরা শুধু এটুকু বলতে পারি, যা আমার মনকে তৃপ্তি দেয়, যা আমার মনের বেদনাকে শান্ত করে, তিনি মহান স্রষ্টা। তার সাথে আমি সবার সামনে কেন সেটা দেখাবো?
আমি যে আমার সন্তানকে ভালোবাসি এটা কি সবার লোকের সামনে চিৎকার করে মিছিল করে জানাতে হবে নাকি? তাহলে আপনি কেন একটা ইহজাগতিক প্রতিষ্ঠানের মধ্যে পারলৌকিক বিভিন্ন চিন্তা চেতনা যুক্ত করবেন? এটা আমার বুদ্ধিতে কুলোয় না। ওকে, এই ইহজাগতিক পারলৌকিক ব্যাপার স্যাপারের ভিতরে আবার একটু ভাষার ইস্যুতে আসবো। ওকে, সেটা হলো যে দেখেন, পাকিস্তান 52তে করছে কি, বাঙালির উপরে চাপাই দিছে না যে উর্দু তোমাকে বলতেই হবে টাইপের, একদম সম্ভ্রান্ত হইছে কি মুসলমানরা জানেন? আপনি দেখেন, আমার ছেলে আমাকে বলে বাপ তুম কাহা যা রাহি হো, হিন্দিতে কেমনে বলে জানেন? কার্টুন দেখে। ইন্ডিয়া ওর কালচার, ওর ভাষা আমার জনগণের ভিতরে, মাথার ভিতরে ঢুকাই দিছে। আমার 6 বছরের বাচ্চাও এটা অভ্যস্ত হয়ে গেছে টেকনিক্যালি। কত স্মার্ট দেখছেন ভাইয়া? না, আপনার ছেলে তো দ্বিমত আছে। ইনকিলাব জিন্দাবাদ বলতেছে। আপনার ছেলে তো বলতেছে যে নানান রকম গালিও শিখতেছে এখন, যেগুলো আমরা আগে কখনো মঞ্চে চিন্তাও করি না। এই 24-এর গণঅভ্যুত্থানের পর যা যা দেখলাম, যে এই সমস্ত শব্দ আমরা এখানে উচ্চারণ করতে পারবো না। কাজেই এইসব কিন্তু আপনার কোনো দেশকে আপনার চাপিয়ে দিলে হবে না। যে সংস্কৃতি আমরা, এই যে সংস্কৃতি মন্ত্রী যাকে বানানো হয়েছিল, সংস্কৃতি উপদেষ্টা, এই ভাষা বিকৃতির জনকই তো সে। এই খাইসি মাইসি এই যে শব্দগুলো, এগুলো কে এনেছিল টেলিভিশনে? কাজেই তাদেরকে যখন আপনি সংস্কৃতি উপদেষ্টা বানাবেন, তাদের হাত ধরেই তো চলে আসবে এই সমস্ত শব্দ। কাজেই আপনাকে বুঝতে হবে আপনার পরম্পরাটা কি, আপনার সংস্কৃতির উৎসমূল কোন, শক্তির জায়গাটা কোথায়। সেই পরম্পরা যদি আপনি নিজে অস্বীকার করেন, আপনি নিজে অস্বীকার করে উর্দু এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল, মানে কি আপনাকে 48 সালে প্রথমে বলা হয়েছে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, চাপানো না। তারা বলেছে আমরা সেরা, আমরা সম্ভ্রান্ত। ওই যে উনি ভাই যেটা বললেন, সম্ভ্রান্ত মুসলিমের ভাষা উর্দু, তার মানে বাঙালি হচ্ছে নিম্ন। তার মানে কি আমাকে তুমি নিম্ন বলবা? দেশই রাখবো না। এই যে শ্রেণী বৈষম্যের যে চিন্তাটি, এটা বাংলাদেশ তৈরির অন্যতম প্রধান কারণ। কোনো বড়লোক বলে কোনো শব্দ নাই। শ্রেণী বৈষম্যহীন, বৈষম্যের বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কেন বলা হচ্ছে? কারণ এই বাংলাদেশ, ওই যে সম্ভ্রান্ত শব্দটি কার, টাকায় তুমি সম্ভ্রান্ত। এলিটটা কি ধারণা মাত্র। আপনি কাকে এলিট বলবেন? আপনার বাবা বা দাদা লেখাপড়ার সুযোগ পেয়েছে দেখে আপনি এলিট, আর যেই লোকটা ধান লাগায় সে কিছু জানে না, সেই অশিক্ষিত। এটা তো বহু পুরাতন ধারণা, হতেই পারে না এটা। এবং সেই হতে পারে না বলেই ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এই গান তখন বলা হয়েছিল। এবং ওই কাইরা নিয়ে যাওয়ার যে সংস্কৃতি, সেটা আমরা এই ইয়েতেও দেখলাম, আওয়ামী লীগ আমলেও কায়দা নেওয়ার সংস্কৃতি সব সময়। আপনার সাথে আমার মত মিলবে না, আপনি আমার কায়দা নেবেন, তুলে নেবেন কেন? আপনি আপনার কথাটা বলতে দেন, সমাজে সেটা বলার জায়গা দেন, এবং জানলা দরজা খোলা রাখুন। ওই যে আপনার ছেলেটি হিন্দিতে কথা বলে, আপনি যদি জানলা দরজা খোলা রাখেন, মায়ের ভাষা তো ভাই বাংলার যে বল যখন যাবে, ওর বাংলা অসাধারণ, ওর ইংলিশ খুব ভালো। রবীন্দ্রনাথের একটি কথা আছে, শোনেন, রবীন্দ্রনাথের কথাটি হচ্ছে, পিঠের দূরতম জায়গায় অন্যের হাত দিয়ে চুলকানি আর নিজের হাত দিয়ে চুলকানির পার্থক্য আছে। নিজের হাত দিয়ে চুলকানিটা হচ্ছে মাতৃভাষা, আর অন্যের হাত দিয়ে চুলকানি হচ্ছে বিদেশি ভাষা। নিজের হাত দিয়ে যখন চুলকাবেন, ওই মাতৃভাষার সাথে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু আপনাকে তো সেই জায়গাটিতে আসতে হবে। আপনি মাতৃভাষার মুখটাকে, শামসুর রহমান লিখেছিলেন কবিতা, তোমার মুখের দিকে আর এখন যায় না তাকানো, তোমাকে ঘিরে এখন খেকড়ার পৌষ মাস, খিস্তি কেউরের পৌষ মাস, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই কারণেই লিখেছিলেন, যখন এই যে খিস্তি কেউর করা হয়েছিল বাংলাকে নিয়ে। এই খিস্তি কেউর আমরা এইবারও দেখেছি। আপনি কেন খিস্তি কিউর করবেন? একটা সুন্দর সুললিত সাংগীতিক যে ভাষা আমাদের, এই ভাষাটাকে যদি আমরা ঠিক মতো যত্ন করতে পারি, আমাদের সহিষ্ণুতা অনেক বাড়বে। সমাজে অসহিষ্ণু হতে আমরা দেখি না। আপনি একটা চিৎকার দিয়ে কথা বলবেন আর সহিষ্ণুভাবে কথা বলবেন, আপনি দেখবেন যে কি পার্থক্য। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতেও আজকে দেখলাম এই ফজলুল সাহেব এমপি এবং বিরোধী দলের যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলো দরকারও আছে। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে আমরা কথাবার্তা বলছি, এগুলো কথাবার্তা হচ্ছে, কিন্তু 54 বছর 55 বছর পরে এই বিতর্কগুলা কেন আমাদের করতে হচ্ছে? মানে এইটা আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ নিয়ে বাহাস করতেছি। আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, আপনি কিন্তু অনেক কিছুই দেখেন নাই। অনেক 1 বছরের শিশু পিতার মৃত্যুর পর জন্ম হয়, তাই পিতার আবেগকে তার কাছ থেকে মুছে দেওয়া যাবে না। সবকিছু চোখে দেখে বিশ্বাস করলে জগৎ হয়ে যাবে, কিন্তু এইটুকু।
আমরা কিন্তু আর্কিমিডিসও দেখি নাই, লেনিনও দেখি নাই, রবীন্দ্রনাথও দেখি নাই, কিচ্ছু দেখি নাই। আমাদের জগৎ হয়ে যাবে আব্দুল কালাম আর আব্দুল গফুর, মাহবুব আর এই দাদা, এই 4 জনের পাস করতে হবে। লেখা হচ্ছে আপনার পরম্পরা, বই আছে, জগৎ আছে, এখানে যে বাতাস আছে, অক্সিজেনও তো আমি দেখতেছি না। আপনি এখন অক্সিজেনকে অস্বীকার করবেন? কাজে আপনার যে রুট সেটা তো প্রমাণিত, এইটা তো একদম প্রত্যেক মানে আপনার সামনে বিভিন্ন থরে থরে সাজানো আছে। সেইগুলাকেই উপরে দেবার জন্য এত আয়োজন তো হলো 18 মাসে। কিন্তু সেই উপরে দেওয়ার চেষ্টা কেন হবে? প্রত্যেকটা মতের তো আবার একটা ইয়া আছে, বিরোধী মত, যেটা নিয়ে আমরা কথা বলছি। না, এই যে এটাকে কম্পিউটার বলে, এটার কোনো বিরোধী মত নাই। এটাকে ল্যাপটপ বলে। ওই তো আপনি ঘুরে ফিরে একই জিনিস। আপনি এটাকে কলম বলে, আপনি বলবেন না এটাকে কি আরো একটা বাংলা পেন বলে। বলে। কিন্তু কিছু কিছু জিনিস আছে কি, এগুলো শাশ্বত। আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। আমেরিকার মুক্তিযুদ্ধ যেভাবে হয়েছিল, যেভাবে স্বাধীন হয়েছিল, বা ভারত পাকিস্তান নিয়ে তাদের তো তর্ক নাই, তারা তো এগিয়ে গেছে এত দূর। আমরা তর্কটা কেন করি জানেন? ওই রাষ্ট্রটাকে আদর্শহীন করে ফেলতে চাই। রাষ্ট্রের যে স্তম্ভটা, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র রাখতে চাই না আমরা। আমি যে পুরুষ, এটা আমার খুব ভাল লাগে। রাত্রেবেলা 2টার সময় একা একা হেঁটে যাব। আমি যে মুসলমান, আমার খুব ভাল লাগে। সব রাষ্ট্রের সবকিছু একলা বহন করব, এই কারণেই চাই না। আমি যখন ভাগ করে নিতে যাব সবার সাথে, তখন তো এই পুরুষত্বটাও তো আমাকে ভাগ করতে হবে, যে না সব ধর্ম, সব লিঙ্গ এক সমান। এই যে মাসলগুলা, সহনশীলতার জায়গাগুলোতে, তার মানে প্রবলেম আসলে ইন্ডিভিজুয়াল, বিজে না। আপনি একসাথে হয়ে যাব যখন আমাদের দরকার হবে। এই যে যদি এখানে ভাগাভাগি হয়, এই 4টা, এখানে অনেক দাম না এই বাড়িটার, 20 কোটি টাকা, আমরা যদি দেখি যে 6 কোটি টাকা করে পাচ্ছি, 2 কোটি টাকা, দরকার কি? আসেন আমরা নিয়ে নিই। আসেন আমরা নিয়ে নেই, আসেন দেশটাকে নিয়ে নেই। আমরাও মামুরা, ওই মামুরা থাকলে তো আবার ভাগ দিতে হবে। দরকারটা কি? আসেন না আমরা এই আমরা করতে গিয়েই আমরা ধর্মকে ব্যবহার করি, যেটার পবিত্রতা আমরা নষ্ট করি। আমরা ব্যবহার করি রাজনীতিকে, কারণ রাজনীতির একটা আদর্শ থাকে। রাজনীতি মানে 5 জনে মিলে কিন্তু খালি মিছিল করা, ভেঙে দাও, গুড়িয়ে দাও না, একটা আদর্শ থাকবে। আপনি কি এখন আদর্শের কথা শোনেন? এই যে এনসিপি একটি নতুন দল হলো, এর আদর্শ কি? এ কি সমাজতান্ত্রিক নাকি ইসলামিস্ট না মধ্যপন্থী? জিজ্ঞেস করলে বলে মধ্যপন্থী। মধ্যপন্থী জিনিসটা কি? অর্ধেক বাম অর্ধেক ডান না? বিএনপি আওয়ামী লীগ যেরকম মধ্যপন্থী, এরাও মধ্যপন্থী। বিএনপির তো পরিষ্কার জাতীয়তাবাদী একটা আদর্শ আছে। আওয়ামী লীগেরও এক ধরনের মধ্যবর্তীর আদর্শ আছে, এবং তাদের মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তাদের তো একটা সেকুলার একটা দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, এতে তো অস্বীকার করার কিছু নাই। এবং এই বিএনপিও তো বিভিন্ন দফায় দফায় প্রমাণ করেছে যে তারা সেকুলারিজমের সরাসরি না বললেও সেকুলারিজমকেই তো তারা ধারণ করে। এইবারে বৈশাখ উদযাপন দেখেই তো বোঝা গেল। আপনি গত বছরের বৈশাখটাকে একটু মনে করে দেখুন তো, সেখানেও আপনাকে হিংসা আনতে হবে, সেখানেও আপনাকে কত কিছু আনতে হবে, নাম বদল করতে হবে। মঙ্গলবারের জায়গায় এখন আমাদের কিন্তু আনন্দবার বলতে হবে, মঙ্গল বলা যাবে না। এটা তো কন্টিনিউ এই সরকার করলো। এই তো, কারণ সরকারও দেখা গেল সবাইকে একটু শান্ত করার চেষ্টা করছে। ওই যে আপনি বললেন না যে আমরা আমেরিকার চুক্তি থেকে বেরিয়ে আসবে, এত তো সহজ না বেরিয়ে আসা। এক্স্যাক্টলি, মানে জেনারেলি যেটাকে খুব সহজ মনে হয়, আমি যেভাবে মনে করি সহজ সেরকম না। আমি একটু হাসিনুর ভাই আপনার কাছে আসতে চাই। সেটা হলো যে গতকাল সারসায়, যশোরের সারসা উপজেলায় এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি আবার কোট করছি তাকে, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায় 5 আগস্টের মতো মানুষ তাদের জবাব দেবে, আনকোট। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আভ্যন্তরীণ মাজা কি? উনি কি আত্মসমালোচনা করছেন? আমার তো তাই মনে হচ্ছিল। মানে 5 আগস্ট তুলনা করলে কিন্তু ফ্যাসিস্ট রিমুভড। তো উনি যদি আসলে কি বোঝাতে চাচ্ছেন জিনিসটা, আসলে আমি কনফিউজ ছিলাম কি বলতে চাচ্ছেন। তো শাসক তো উনি, তো উনি কি, আমি আসলে জিনিসটা মানে সাধারণ মানুষ তো নিশ্চয়ই বলতে চাচ্ছেন বিরোধী দলের ধইরা ইয়ে করবে না, বিরোধী দল তার স্টিয়ারিং, উনি ওনার দলকে মনে বোঝাতে চাচ্ছেন আমরা ফ্যাসিস্ট হব না। ওকে, আমার সেটা মনে হয়, এটাই পজিটিভ সাইনটাই ধরবো। উনি জনগণের সাথেই থাকতে চাচ্ছেন। মাহবুব ভাই আপনি আমাকে বলুন। আমি একটু অন্যভাবে দেখতে চাই। 91 সালে নিশ্চয়ই মনে পড়বে আপনাদের, যখন গণতন্ত্রের যাত্রাটা শুরু হয় নতুন ভাবে, তো তখন বিএনপি সবাইকে চমকে দিয়ে জিতে যায়। বিএনপি ওভাবে জিতবে এরকম অনেকেরই ধারণা ছিল না সেবার। আওয়ামী লীগ দুর্দণ্ড প্রতাপশালী বিরোধী দল তখন শুরুতেই বলল, 1 মুহূর্ত শান্তিতে থাকতে দেব না, ফেলে দেব।
এবং তারপরে আপনাদের মনে পড়বে ৭৩ দিন টানা হরতাল করেছিল। এক্স্যাক্টলি। বিরোধী দল কখন স্টিয়ারিং এ যায় দেখেন। এবং জামাত নিজেদেরকে এখন ওই আওয়ামী লীগ ভাবতে শুরু করেছে এখনই, যে আমরাও হরতাল করব, আমরাও মানুষ নিয়ে যাব, আমরাও বলবো যে আমরা জুলাইয়ের লোক ইত্যাদি ইত্যাদি বলে তারা ওই ৭১-এর ভূমিকার ফিল্টার করে ফেলবে। সেই ফিল্টার তারা করছে অনেক কিছু করে, এখন ৭৭টা বোধহয় আসন এরকমই পড়ে হয়ে গেছে। বিরাট ব্যাপার এটা একটা। যারা ৩ থেকে ১৮টি তাদের সেরা আসন ছিল, সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে ভোট পেয়েছিল ৪ থেকে ৭%, তাদের ভোট হয়ে গেল 36%। এটা তো একটা মানে বিগ জাম্প, বিরাট একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে যদি আরেক ধাপে আওয়ামী লীগের পুরো জায়গাটা দখল করে নেওয়া যায়, ওই জায়গার থেকেই মনে হয় প্রধানমন্ত্রী বলেছেন যেহেতু ওই আওয়ামী লীগ ওভাবে বিরোধী দলের হিসেবে ওরাই তো ফ্যাসিবাদ, আওয়ামী লীগ যেখানেই থাকবে এদিকে থাকলেও ফ্যাসিবাদ, ওইদিকে থাকলেও ফ্যাসিবাদ। তারপর এখন জামাত ফ্যাসিবাদ, যেহেতু তারা হরতালের হুমকি দিচ্ছে, যেহেতু তারা নানান রকম, এবং জামাত তো আসলেই ৭১-এর যে ভূমিকা তাকে তো ফ্যাসিবাদ সহজেই বলা যায়। দেখছেন আমি এই জিনিসটা আমি না বুঝে উঠতে পারতেছিলাম না। এটা একটা ব্যাখ্যা আর কি, এটা আপনি নিতে ভালো, না নিলে খারাপ। ওকে, আমি এখন একটু জানতে চাই, সেটা হলো যে আমেরিকার আর বাংলাদেশের চুক্তি নিয়ে আমি একটু জানতে চাই ভাই। বাংলাদেশ আর আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাপক হইহুট চলতেছে। হ্যাঁ, সবাই বলতেছে যে ইউনিস সরকার গোলামির চুক্তি করছে, কেউ বলছে যে দেশ বিক্রি করে দিছে। এই চুক্তি নিয়ে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি নিজেই বলছে এটি হঠাৎই নির্বাচনের ৩ দিন আগের তাড়াহুড়ো করে কোনো চুক্তি না, বরং ১ বছরের আলোচনার ফল। আলোচনায় শুধু প্রশাসনিক মহল নয়, জামাত ও বিএনপির শীর্ষ নেতৃত্ব যুক্ত ছিল বলে তিনি দাবি করেছেন। ওকে, এই চুক্তিতে স্পষ্টত লেখা আছে বাংলাদেশ চাইলে যে কোনো সময় তা বাতিল করতে পারে। তাহলে চুক্তিটি যদি এতই খারাপ হয়, ক্ষমতার ২ মাস পরে এসেও বিএনপি সরকার সেটা বাতিল করছে না কেন? চুক্তিটা তো কি আপনার পরিষ্কার না। বিএনপি যদি ওইরকমই একমত না থাকতো তাহলে বাতিল করে দিত। চুক্তিতে কিছু পজিটিভ সাইন আছে। বিরোধিতা কে করতেছে? মূলত ভারত। আমরা তো ইচ্ছা করলে আমার মনে করেন ১০০ কেজি চাল দরকার পড়ে প্রতি বছরে। এটা তো আমি ধরেন ম্যাক্সিমাম ভারত থেকে কিনি। এখন ১০০ কেজি আমি কিনবো, হয়তো আমেরিকা থেকে কিছু কিনবো, ক্ষতিগ্রস্ত ভারত হবে। যেমন বলা হচ্ছে গমের কথা, বলা হচ্ছে সয়াবিন তেলের কথা, অন্যান্য ক্রয় সংক্রান্ত বলা হচ্ছে। এর মধ্যে মনে আবার বোয়িং আমেরিকায় উৎপাদিত সুতা এগুলি বলা হচ্ছে, যেগুলি সম্পূর্ণ জিনিস নির্ভর ছিলাম ভারতের উপর। এখন এই জিনিসটা আমি ইচ্ছে করলে তো ওই ১০০ কেজি জায়গায় ২০০ কেজি লাগবে না, আমি ১০০ কেজিই তো কিনবো। তো ১০০ কেজি যদি মানে সংখ্যাটা হয়ে যায়, হ্যাঁ, একটু সমস্যা ভারতের হবে, কৃষকের হবে। এইটা হলো আমার মনে টাসেল। আর আমি কেন বেশি দাম দিয়ে কিনবো? আমার লাভ নাহলে কিনবো না। যখন আমি শুনলাম আমাদের ধর্মীয় কিছু লোকজন বলতেছে শুকরের মাংস আমদানি করা হচ্ছে, হতে পারে। এক শ্রেণী তো শুকুর খায়, দেশে খাবে ওরা, যারা নন মুসলিম তো শুকুর খায়। ওটা যদি ইম্পোর্ট করে আনা হয়, অ্যাটলিস্ট সংখ্যা তো বাড়বে। এত কেজি শুকুর কেনা হইলো একটা পরিসংখ্যান, এত কেজি গম কেনা হইলো। আসলে হয়েছে কি, যদি স্কোপ আছে পরিবর্তন করার, এটা হলো গিয়া আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার দুই দেশের। ভারতের সাথে সম্পর্ক ভালো হইলে আমরা আগায় যাব। ভারত যদি আমাকে ওইভাবে দেখে, যার জন্য আসলে টাসেলটা। কেন ভারতের কথা বলি? আমাকে দেখেন, আমি বলি ৭১-এর ঘটনা। একটা রেজিমেন্ট ছিল চিটাগাঙ্গে, আমাদের একটা ট্যাঙ্ক আছে ইপিআরসি চিটাগাঙ্গে, ওখানে লেখা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ক্যাপচার্ড বাই বেঙ্গল রেজিমেন্ট, ফার্স্ট বেঙ্গল। এটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে। ইন্ডিয়ান আর্মি ঢোকার পরে বাংলাদেশের 10 বেঙ্গলও ছিল ওইখানে। মারামারি, ইন্ডিয়া ওই ট্যাঙ্কটা নিয়ে যাবে, ইজ্জত সম্মান গেল, আমাদের ইজ্জত সব নিয়ে ফেললো, মারামারি। তখন এই বেঙ্গল রেজিমেন্টকে সরাই দিল, তোমরা চলে যাও ওই চিটাগাং ইউনিভার্সিটিতে, আর চিটাগাং ক্যান্টনমেন্টে আর্মি থাকুক। আন্ডারস্ট্যান্ডিং হলো ওই ট্যাঙ্ক টুঙ্কু ধরবে না, যেরকম সেরকমই থাকবে। এখনও আছে। তোরা এত সহজ না বাঙালির। বাঙালি এক জাতির দেশ, একদম 1% হলো গিয়ে মাইনরিটিস, এটাকে আমরা আপন করতেই পারি, ট্রাইবালস আর যারা হিন্দু, আমাদের জাতির। তো এই খেলা একটা বিশাল একটা আমাদের জাতি, যেটা ভারতের নাই বা অন্য কোনো দেশের নাই। আজকে সকালে যদি কালকে আপনি যতই অপছন্দ করেন নাই করেন, পান্তাবাদ মরিচ ভাত সকালে দেওয়া হয়, নাস্তা খাবেন তো। এই জিনিসগুলি কোথায় পাবেন? ভারতের কি সমস্যা?
বন্ডে আমাদের মধ্যে আমরা এক ডাক দিলে আমরা সবাই বুঝি কি বলতে না হবে, একটা রবীন্দ্রসঙ্গীত বলেন আর নজরুল সঙ্গীত সবাই বুঝি, এরকম দেশ তো পাবেন না। আমাদের বড় সমস্যা হলো রাজনীতিবিদ, এরা ভালো হলে দেশটা সুন্দর জায়গায় যাবে। আমি এখনো মনে করি এই বিভেদ থাকবে না। কেন এই ছোটোখাটো জিনিসটা কথা, ধর্ম আমার নিজের, আমি জবাবদিহি করবো আল্লাহর কাছে, এটা কেন ইস্যু হবে? ট্রু ট্রু ট্রু। ভাই আপনার কাছে জি একটু দেখুন, যদি- এখানে ডিপ স্টেটের কথা তো আমরা বারবার শুনি আমাদের। হ্যাঁ, গত কয়েকদিন ধরে হ্যাঁ, খুবই আসিফ মাহমুদ সজীব নাকি একজন বললে ডিপ স্টেটের ইত্যাদি নানান বিষয়গুলো আছে। তো যুক্তরাষ্ট্রের যে ভূমিকা এরা এত সরল তো না ভাই, যেভাবে বললেন খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখলেন। তারা তো ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কথা তো আপনারা জানেন, নিয়ে চলে গেল। হ্যাঁ তুলে নিয়ে চলে গেল। তারা ইরানে কি করছে? এইটা কোনো মানবিক মানে পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটবে এবং সবাই নিশ্চুপ বসে থাকবে, এটা কি হচ্ছে আসলে? এবং সেখানে যেভাবে মানুষ মারা যাচ্ছে এবং পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড করে মানে একটা উন্মাদের আখড়ায় পরিণত করা হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এত তড়িঘড়ি করে নির্বাচন 12 তারিখে 9 তারিখে তাদেরকে চুক্তিটা সই করতে হলো, এবং সেইখানে আলু পটল থেকে শুরু করে সব কিছুই ও দেশ থেকে আনতে হবে। 30,000 বোধহয় কিরকম টাকা, মানে একটা বিপুল অঙ্কের টাকা আমি দেখলাম। আমার টাকা পয়সা নিয়ে আমার অত হিসাব আমি বুঝি না, তো এগুলো তো অনেকটা অঙ্কের ব্যাপার। অনেক অঙ্কের সেইখানে বোয়িং কিনতেই হবে বাংলাদেশের কিছুদিনের মধ্যে। এই যুদ্ধ বোয়িং দিয়ে বাংলাদেশ করবেটা কি? রাইট। এবং ওই জায়গায় বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারবে না, ওরা সিদ্ধান্ত নিয়ে দিয়েছে তোমার এটা 15 বিলিয়ন তেল আনতে হবে। হ্যাঁ, তেল আনতে হবে রাশিয়া থেকে, সেটারও তারা অনুমতি দিয়েছে এবং টাইম ফ্রেম বেঁধে দিয়েছে। এখানে ইন্ডিয়ার আপত্তির কোনো সুযোগও নাই। ইন্ডিয়া কি করলো না করলো, চুক্তি তো করেছে বাংলাদেশ। এখানেও কিন্তু ইন্ডিয়াকে জোর করে ধরানো হচ্ছে ওই চুক্তিটাকে ই করার জন্য, মানে একটু আন্ডারমাইন করবার জন্য। এটাও একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। এখানে ইন্ডিয়ার বিষয়টা আসছে কেন? বাংলাদেশ চুক্তি করবে কার সাথে? সে বাংলাদেশের সংসদে আপনি দেখুন 2 মাসে একটি বার উচ্চারণ হয় নাই। সরকারি দল বিরোধী দল এই টেনে নিয়ে একরা কেউ কথা বলে না, কারণ হচ্ছে তারা দুই দলই জানে এবং বলে কয়েই আসছে। এটাই তো ডিপ স্টেট। আমরা কেন টেনশনের মধ্যে পড়তেছি? আমরা টেনশনে পড়তেছি কারণ বাংলাদেশের রাজনীতিতে শেষ পর্যন্ত তো জনগণের সামনে গিয়ে দাঁড়া ভাই পারলাম না। কেউ দিল্লি চলে যায় হেলিকপ্টারে পরে, কেউ বলে যে ভাই এখন কি করব, এখন তো তোমাদের দাম বাড়ে যাবে, তোমাদের টাকা দিতে হবে। কারণ দেশটা তো আসলে মানুষই চালায়, টাকা দিয়ে তো চালায় দেশ, তো আর আমার নির্বাচিত নেতারা তো চালায় না, তাদের টাকা দিয়ে তো চলে না, আমাদের পকেটের টাকা আমাদের পথে টাকা। সেই জন্য আমরা টেনশন করতেছি যে আমরা আর কত টাকা দেব, কিভাবে দেব, কোন প্রক্রিয়ায় দেব। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা তারপরেও রাজনৈতিক দলের নেতৃত্বই তো দেশ পরিচালনা করবেন। সেটা তো আর গিয়ে বাইরের থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেরকম আলী রিয়াজকে নিয়ে আসছিল, সুজনকে নিয়ে আসছিল, সুজন আবার 2.5 কোটি টাকা দিয়ে ভোটের নির্বাচনের প্রচারে নেমে গেল, এটা তো আর আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা তো রাজনৈতিক নেতাদের কাছেই আমাদের সব দায়িত্ব দিয়ে রেখেছি। কাজে আমরা বিশ্বাস করি যে তারা দৃঢ়তার পরিচয় দেবে, কারণ মানুষের যে ঐক্য সেইটার চেয়ে বড় শক্তি নাই। আমাদের মানুষের ঐক্য এইটার পরিচালনা করার দায়িত্ব কিন্তু সরকারের। দৃঢ়তার পরিচয় সরকারকে দিতে হবে এবং দেবে বলেই আমার ধারণা। 2/3 ভোটে তারা কই দিল? রাশিয়া থেকে তেল আনার জন্য আমেরিকার অনুমতি নিল, 60 দিনের অনুমতি দিল, তাইলে দৃঢ়তা কোথায় গেল? সরকার একটা এমন একটা প্রক্রিয়া যে ধরেন আপনি আমেরিকাতেও যদি কাজ করেন, আজকে ট্রাম্প যা করছে, আপনার কি ধারণা যে আমেরিকার সব মানুষ এটা চোখ বন্ধ করে মেনে নেওয়ার মতো? সেখানে শুভবুদ্ধি সম্পন্ন লোক নাই। যেহেতু সে নির্বাচিত প্রেসিডেন্ট করছে, কিছু দিনের জন্য হলেও মানছে এবং আগামী নির্বাচনে বা কিছু তো একটা তাদের প্রক্রিয়া আছে। তা যেই সরকারটি মাত্র গেল 2 মাস আগে, সেই সরকার একটা চুক্তি করে গেছে, আর বর্তমান সরকার এসে ঠাস ঠাস করে বাদ দিয়ে দেবে, এটা তো হয় না। একটু ধারাবাহিকতা তো থাকে। আপনার আওয়ামী লীগ সরকার রূপপুর পারমাণবিক কেন্দ্র করে গেছে, আপনি দৃঢ়তার কথা বললেন তো, আপনি দৃঢ়তার কথা বললেন তো, আমি ওই যে দৃঢ়তার প্রসঙ্গে দৃঢ়তা মানে ওই যে আমাদের এলাকাতে একটা কথা আছে ভাই, যে যার হয় তার 9 হয়, যার হয় না তার 90 হয় না। কিন্তু আমি সরকারের পররাষ্ট্র নীতির দুর্বলতা দেখছি। আপনি দেখতে পাচ্ছেন না ভাই? আপনি সরকারের পররাষ্ট্রমন্ত্রী আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলতে পারেন। আন্তর্জাতিককালীন সরকারের কি কোনো পররাষ্ট্র নীতি ছিল? আপনারা 18 মাসে আপনারা এত আওয়ামী লীগের বিরুদ্ধে শ্বেতপত্র চান, 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র চান না কেন? চাইলেই তো বুঝবেন যে পররাষ্ট্রনীতি তারা কোথায় চলে গেছে। আপনি তলানিতে পড়ে দিয়ে সবকিছু পানিতে ফেলে দিবে, আপনি 2 মাসের একটা সরকারকে বলবেন আপনার কিছু নাই। আপনি সময় দেন,
এবং আপনি না, না, সময় দেন। অন্তর্বর্তীকালীন সরকার ম্যান্ডেট ছিল না, এখনকার অবশ্যই সরকারের ম্যান্ডেট আছে। ছিল। ভাই তারা আপনারাই এত বলেন বড় mandate ছিল না, mandate- আপনারাই বলেন ম্যান্ডেট না, ছিল। না, mandate- মানে যখন প্রয়োজন হয় তখন না, না, বলেন ম্যান্ডেট ছিল না, আর mandate- যখন প্রয়োজন হয় তখন না বলেন ভাই, ম্যান্ডেট ছিল। মানে আমি mandate না থাকলে কনফিউজ। কেন আমরা তাদেরকে এই সমালোচনা করছি? আমরা তো ম্যান্ডেটহীন সরকারের সমালোচনা তো করতাম না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিনা ম্যান্ডেটে এই সংস্কারে হাত দিছে, এই কথা তো আপনার মুখে আপনার মুখে বলেছি। এখন ধরেন ম্যান্ডেট পাওয়ার পরে আপনি বিনা ম্যান্ডেটে এই কাজগুলো করে ফেলতেছেন। অর্থাৎ আমাদের যে ম্যান্ডেটটা আমি যা বুঝেছি ছিল যে আমাদের গণতন্ত্রটা ছিল না। আমরা তো আন্দোলনে ছিলাম সকলেই। তখন কি আমরা এই কথাগুলো বলেছি নাকি পিআর পদ্ধতির জন্য শেখ হাসিনা বিদায় হও? ছিলাম বলিনি। ভোট চাই। আপনি তো ভাই ভোটটুকু দিয়ে চলে যাবেন। আপনি আমেরিকার সাথে চুক্তি করার ম্যান্ডেট আপনারা কে দিছে? আমার কথাটা আপনি বোঝেন। যতটুকু চাই, আমি আপনার কাছে ভাই পানি চাইছি, আপনি কলস বানানোর প্রকল্প করতেছেন। কেন? মাহবুব ভাইরে পানি দিতে হবে 1 গ্লাস। কলস বানাবেন 2 বছর পরে আপনি পানি আনবেন, আমি 2 বছর পানি না খাই বসে থাকবো। এই হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যেইটুকু ম্যান্ডেট দিয়েছিলাম তা বাদ দিয়ে তাদের কাজের ফল। ক্লিয়ার? ক্লিয়ার। মানে Thank you. মাঝখান থেকে গাট কাটা গেল আমার ট্যাক্সের ট্যাক্সের টাকা। 12টা বাজলো আমার ট্যাক্সের আমাদের, টাকা, হ্যাঁ, হ্যাঁ। লস কারণ হলো আপনি- আমার ট্যাক্সের আপনাকে টাকা। যতটুকু কাজ দেওয়া হয়েছিল বা ততটুকু করতেন। আপনি সংস্কার করতে চাইলেন ভাই, নারী সংস্কারটা করতেন কিছুটা, যেটাতে এত ভেজাল লাগে না। আপনি যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে আপনি আমার দেশ বিক্রি করে দেওয়ার দাস করে দিচ্ছেন কেন? অতখানি ম্যান্ডেট আপনার ছিল না। এবং এই জুলাই সনদ বানানোর ম্যান্ডেট আপনার ছিল না। এটা নির্বাচিত সংসদে আলোচনা হবে। এখানে মানুষ ভোট দিয়ে নেতাদের পাঠিয়েছে, সেখানে হোক না। অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি হবে এবং সেখানে আমাদের নেতারা কথা বলবেন। 1 দিন 2 দিন 4 দিন একটা গণতন্ত্রের পক্ষে মানুষ যাবে। আপনি দেখেন ভারতের এত সমালোচনা করি, ভারতে গণতন্ত্র কয়েকবার বিঘ্নিত হয়েছে? আপনি আমেরিকা এত উন্নত দেশ, আপনারা বলেন আমাদের চুক্তি করে তেল কেনাচ্ছে বাধ্য হইয়া, তো তাদের আপনি গণতন্ত্র, তাদের দেশ তো ঠিকই সিস্টেমেটিক চলে, আর সব ঝামেলা আমাদের উপরে এসে বাধাই দেয়। তার মানে কি ওই যে আপনি কি যেন বললেন যে গরিবের সুন্দরী ভাবি না কি যেন একটা গরিবের বউ বউ সকলের ভাবি, গরিবের বউ সকলের ভাবি। রাইট রাইট, আমাদের অবস্থা এরকম হইছে। সেইটাই তো আমরা Very গরিব disappointing, যেহেতু, very আমাদের disappointing। নিজে দেখেন, থেকে বুঝতে হবে। আলী রিয়াজ সাহেব কি বুঝেন আমাদের দেশের সমস্যাটা? উনি তো আপনি ওই ওই দেশ থেকে আইসা এসি রুমে বসে আপনি ভোটার কার্ড এসি রুমে আইসা 80% লোকের যারা তৃণমূলে থাকে, রাস্তাঘাটে থাকে, তাদের সমস্যা সমাধান করতেছেন। এটা ঠিক হয়নি। অদ্ভুত, উচিত অদ্ভুত। ছিল বিভাগীয় শহরে শহরে যাওয়া, জেলা শহরে যাওয়া, আইনজীবীদের সাথে কথা বলা, সাংবাদিকদের সাথে কথা বলা, দেশের সমস্যাটা বুঝতে। এই যাবে আবার যে এটা বললেন, আমি কিন্তু এখনকার সংসদে এবারের নির্বাচনে ডুয়েল নাগরিক অনেকে যে ইয়া পাইছে, ভোটে দাঁড়াইছে, জিতছে, সংসদে গেছে, সেরকম উদাহরণ খেলাপিও আছে। ঋণ খেলাপি আছে। তাহলে আপনি ওই যে- আপনি আলী রিয়াজের সমালোচনা করবেন, এই এমপিদের, রানিং এমপিদের সমালোচনা করবেন না? কেন করবো না? অবশ্যই করবো। কিন্তু বিষয়টা হচ্ছে কি, শোনেন, আপনি আলী রিয়াজ যদি ন্যূনতম নৈতিক একটা মানুষ হতেন, তিনি কিন্তু বলতেন যে ভাই আমি বাংলাদেশের একটা নাগরিকত্ব নেই, ভোটের দিনটায় থাকি, আমি তো কাজটাতে করতে আসছি। আপনি সাঁতার শেখাবো 5 জনকে, আমি পানিতেই নামা জানি না, আমি শিখাচ্ছি এইভাবে, ডান হাত এইভাবে থ্রো করো, এটা সাঁতার শেখানো হয়। বই পড়ে সাঁতার শেখা। হ্যাঁ, বই পড়ে শেখান বা দূর থেকে ভিডিওতে সাঁতার শেখায়। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই ঋণ খেলাপি কিংবা এই যে সমস্ত ডুয়েল সিটিজেনদের ব্যাপার আছে, সেখানে আমাদের আইন কানুনগুলো প্রয়োগ করুন। এবং এটা হচ্ছে তো আগের থেকে বেটার হচ্ছে। এবং আমাদের সমস্যা কিছু ভাই, হতে পারে, এখন মানুষ কথা আমরা বলতে পারছে, কথা বলছে। নিজেরা সেই সমস্যার সমাধান আমরা করি না। সংসদ তো সেই জন্যই করা হয়েছে। কিন্তু আপনারা বাইরের লোক, যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, মানে দুর্দিনে থাকেন না, তারা কেন এই নসিহত আমাদের করবেন? এবং তারা এই যে হ্যাঁ ভোটের পক্ষে 2.5 কোটি টাকা নিয়ে নেবেন নসিহত করে। এবং আপনি যখন হ্যাঁ ভোটের পক্ষে টাকা নিচ্ছেন, পুরা সরকার হ্যাঁ ভোটের পক্ষে যাচ্ছে, তার মানে এখানে একটা দুরভিসন্ধি আছে। জোর করে কেন গেলাবেন আপনি? হ্যাঁ, ভোটের পক্ষে তো প্রধানমন্ত্রী তারেক রহমান ছিল। হ্যাঁ ভোটের পক্ষ নিয়ে একদিন মাত্র বলেছে। তো একদিন বলে এটা বলা না ভাই। একদিনই তো সবার জন্য। একদিন আপনি এটা এড়াইতে পারবেন প্রধানমন্ত্রী না। তারেক রহমান, আমি তো- বিএনপির চেয়ারপারসন, উনি বলবে গণভোটে হ্যাঁ ভোট দাও, একবারই বললো, ওইটা ম্যাটার করে না ভাইয়া? ম্যাটার করেছে, এই জন্য 4 কোটি ভোট পড়েছে। আর 3 কোটি ভোট দেয় নাই যারা, তাকে মানে নাই। এতে ম্যাটার করেছে বলেই তো 4 কোটি ভোট, কিন্তু 4টা ভোট পড়তো না। এই কথা যদি বলি, ম্যাটার করেছে বলেই তো এখন সে দেখেছে না, আপনি যে যে পুরা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ ভোট দিচ্ছে, আর কেউ দিচ্ছে না, এই জন্য আমি আপনার মনে করে দিলাম আর কি। অন্তর্বর্তীকালীন সরকারের আমার কথাটা আমি কি বলছি? আমি বলছি সরকার এখানে রেফারি,
সরকার আয়োজন করেছে একটা মতামত জানতে চাওয়ার জন্য, নইলে তো আর গণভোট করতো না। সে নিজেই তো এক পার্টি হয়ে গেল। বিএনপি তো আর গণভোটের আয়োজন করে নাই, তখন সে গণভোটের হ্যাঁ পক্ষে থাকতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বলে? তাহলে তো মানে যে রেফারি সে ওই যে পেনাল্টি কিকে গোল দিচ্ছে, হ্যাঁ সেই তো গোল দিচ্ছে। তাহলে আপনি কেন খামাখা এই সরকার দেশের টাকাগুলো, এগুলো তো ভাই আমার আপনার টাকা। আন্ডারস্টুড সরি আমি ভুল বুঝছি। হ্যাঁ এটা তো এবার ক্লিয়ার হইছে ভাই। এবং এটা অনৈতিক, এটা অনৈতিক। তারা যা করেছে তারা অনৈতিক কাজ করেছে। বিএনপি তো ঠিক আছে, বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে, জুলাইয়ের পক্ষে, তো বিএনপি তো জুলাইয়ের প্রধান নেতা, সে থাকবে না কেন হয়তো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে এই গণঅভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই। একজন ফুটবল খেলতেছিল ফ্রান্সে, ডক্টর ইউনূস, আর অন্যরা ফ্রান্সে বসে বসে করছিল, যে সংস্কৃতি উপদেষ্টা কয়েকটা স্ট্যাটাস দিয়েছিল, এবং অস্ট্রেলিয়াতে, এবং 5ই আগস্টের পরে সে ঢাকায় এসে উপদেষ্টা আছে। এই হচ্ছে প্রত্যেকেই। এবং এনজিও কর্মীরা অধিকাংশই তারা আওয়ামী লীগের সাথে 17 বছর ব্যবসা করেছে, এনজিও ব্যবসা, তারা বসেছে ওখানে। 12টা বাজায় দিছে। হাসিনুর ভাই আপনার কাছে আসি, সেটা হলো যে বিরোধী পক্ষ থেকে দাবি করা হয় যে জ্বালানি সংকট বাংলাদেশে এই মুহূর্তে আছে, কৃষি জমিতে পানির সংকট আছে, ফসলের ন্যায্য দামের সংকট আছে, হামের টিকার সংকট আছে, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করছে, বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক অধ্যাদেশগুলা বাতিল সহ গত 2 মাসে সরকারের সকল ব্যর্থতা ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করা হচ্ছে। এই যে ছাত্র দল আর শিবিরের যে গুপ্ত লেখা নিয়ে মারামারি, তারপরে করা, আপনার কিছু? আমার মনে হয় এইগুলিতে আসলে বিরোধিতা করা বা করা যে এইসব বিষয়গুলি করছে, বিতর্কিত কারণ ছাড়া বিতর্ক, এগুলো উচিত ছিল না। আমরা কেন নিজেদের মধ্যে এই বৈষম্য ইয়াগুলি ট্যাগ লাগানো, গুপ্ত না গুপ্ত, দুইটা দলই তো মজলুম। বিএনপি জামাত দুইটাই কিন্তু ধান ক্ষেত বা লুকায় ছিল। নিঃসন্দেহে একটা সুন্দর একটা আয়োজন করা হয়েছে, মনে করেন গুম। আপনার মনে আছে রিজভি ভাই কতদিন অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা দিত? সেটাই গুপ্ত বলবেন তারে? আমার সারদা নিজে গুপ্ত ছিলেন, লুকায় ছিলেন না, ওখান থেকে নিয়ে যাওয়া হলো। এই যে নির্যাতন নিপীড়ন থেকে, যে আমার তো এমন একটা পরিস্থিতি দেখছিলাম, সারদা আদৌ কি গুম হয়েছেন না কি হয়েছেন, গতকাল একটা টকশো করে বললো না সত্যিকারই উনি নিয়ে যাওয়া হয়েছে, কষ্টের মধ্যে ছিলেন। তো আমরা তো চাইবো এই জিনিসগুলি কঠিন করে রাখা যায়, নর্মালাইজ করে ফেলতেছে। এইটাই করি তো বিপদ। সন্দেহ আমাদের মানে সন্দেহ প্রচুর সন্দেহ আসতেছে সরকারের উপরে। কেন সরকার এগুলি করলো, অসুবিধা কি ছিল? বিচার বিভাগটা তো অনেকখানি আগায় গেছিলাম আমরা, এটা তো দরকার ছিল ভাই। এটা করে লাভটা কি হলো? বিতর্কে পড়লো না বিএনপি, ওনার দলের লোকই তো বলতেছে। তা আমি মনে করি এটা সভ্য হওয়া দরকার আমাদের। অনেক অনিয়ম করছে, 54 বছর চলে গেছে ভাই, এখনও কি আমাদের শিখতে হবে? আমরা বুঝতেছি না কোথায় আমাদের ভুল। আপনি কেন চোরদেরকে বিচার করতেছেন না? কেন টাকা পাচারের জন্য কঠিন আইন করতেছেন না? তাইলে তো সোজা হয়ে যায়। টাকা পাচার মানে সবকিছু বাদ, ধরো তারে। ইনফ্যাক্ট ব্যাংক রিলেটেড একটা আইন বোধহয় সংস্কার করা হয়েছে, হুইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং বলছে মানুষজন। সেটাই তো, আপনি যখন করে আইনটা তখন কেন বাধা দেন নাই? আইনটা ঠিক হয় নাই, তখন তো কিছু বলেন নাই। এখন যদি করেন, জনগণ তো বলবেই আপনি আপনার স্বার্থের জন্য কাজটা করতেছেন, আপনি স্কোপ দিচ্ছেন জনগণকে কথা বলার জন্য। রাইট বাবা ভাই আপনার কাছে আসি, এই বিষয়ে বলবো। জি দয়া করে। এই বিষয়ে আমার বক্তব্যটা কিন্তু একটু অন্যরকম হবে। সেটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স সম্পর্কে আমরা যারা ইতিহাসের ছাত্র বা রাজনীতির ছাত্র, আমরা তো সবাই জানি যে এটা আদর্শভিত্তিক রাজনীতির ক্ষেত্রে এটা হতে পারে আন্ডারগ্রাউন্ডে যাওয়া, যেটা রিজভি ভাইয়ের ক্ষেত্রে আপনি বলতে পারেন। কিন্তু গুপ্তটা কিন্তু আন্ডারগ্রাউন্ড না। গুপ্তটা হচ্ছে চেহারা বদল করে ফেলা এবং অন্যের হয়ে লড়াই করা। আপনি বঙ্গবন্ধুর উপরে বিরাট বক্তৃতা দেবেন, আপনি হেলমেট বাহিনী হয়ে খুন জখমে অংশগ্রহণ করবেন, আবার ঠিক 5ই আগস্টের পরে আবির্ভূত হবেন ডাকসুর ভিপি হিসেবে। এইটা হচ্ছে গুপ্ত রাজনীতি। সেইটার কথাই তারেক রহমান বলেছেন প্রথমে, গুপ্ত বলেছেন। এবং অনেকেই এই জায়গাটাতে হচ্ছে কি আপনি চেহারা বদল করে ফেলতেছেন। কিন্তু আপনি চেহারা বদল করে আপনি জিম মেরে বসে থাকতেন, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যেতেন, ওখান থেকে আপনার আদর্শ। কিন্তু এইদের তো আদর্শ নাই।
এই জামাত বা সাম্প্রদায়িক রাজনীতির সমস্যাটা হচ্ছে এদের তো টাইম মতো আদর্শ বদলায় ফেলে। আপনি যখন যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতেছেন মানবাধিকার নেতাদের সাথে, তখন বলছে আমরা শরিয়া আইন থেকে সরে এসেছি, আমরা এখন শরিয়া আইন বাস্তবায়ন করব না। কিন্তু আবার যখন ইসলামিক জোটের সাথে তাদের একটা জোট করবার কথা, তখন তারা বলছে যে না আমরা তো শরিয়া আইন করব। আবার নারী শীর্ষ নেত্রী হিসেবে যেতে পারবে না, আবার তারা বলছে যে আমরা নারীর জন্য তো অনেক অনেক সুযোগ সুবিধা দেবো ইত্যাদি, নারীর ফ্রন্ট ইত্যাদি করছে। অর্থাৎ শরিয়া আইন করা কিন্তু খারাপ না। শরিয়া আইনের পক্ষে যদি কেউ থাকে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক আন্দোলন আপনি করবেন, এক লাইনে থাকবেন যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এটা তো আমরা শুনলাম সেই 50 বছর ধরে শুনে আসতেছি। হঠাৎ করে কেন ইলেকশনের আগে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে? কারণ আপনি দেখতেছেন যে এখন আমাদের সুযোগ এসছে, আওয়ামী লীগ নাই, শুধুমাত্র বিএনপি একা, এখন তো আমরাই ছাড়া তো আর ভোটে কেউ নেই। যাই করি, আমি সেকেন্ড হয়েছি কেমনে, ক্লাসে ছাত্র দুইজন, তাই সেভাবে তারা বিরোধী দল হয়েছে। কেমনে? ক্লাসে ছাত্র ছিল 2 জন। তা সেই ক্ষেত্রে তারা বিরোধী দলের এই যে মুফতে চলে আসছে, এখন ক্লাসে ছাত্র 2 জন ছিল, সে সেকেন্ড হয়ে বিরোধী দলের প্রধান হয়েছে। এই ফাঁকে বিএনপি তো খুব প্রকাশ্যে দৌড়ের উপরে ছিল, তারা তো বুদ্ধিমান দল, গুপ্ত হয়ে আওয়ামী লীগের মধ্যে ছিল। কাজে ধান খেতে কিন্তু আসলে জামাত ছিল না, তারা ভালোই ছিল, হলে টলে ছিল ইত্যাদি। আমরা জানি তো সবাই, তাদের বিভিন্ন রকম বক্তব্য বিবৃতিও আমরা দেখেছি, সেই সমস্ত ভিডিও পাওয়া যায়। এখন অনেক গুরুত্বপূর্ণ এনসিপি নেতাদের ভিডিও, এখন আমি বলে নেই তো এই জায়গায় কোন জায়গাটাতে ছিলাম যেন, ওই যে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে সরকারের গত 2 মাসের যত ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকতে সরকারের 2 মাসের ব্যর্থতাটা কোথায়? সরকার কি হাম বানাইছে নাকি? ভাই কি বলে? অস্থিতিশীল করা হচ্ছে। সরকার কি হামের জন্য, হাম হওয়ার জন্য ওষুধ দিছে? না না, সরকার কি জ্বালানি তেলের দাম বাড়াইছে? জ্বালানি সংকট কি সরকার? জ্বালানি সংকট সরকার সৃষ্টি করেনি, কিন্তু এখানে একটা মিসম্যানেজমেন্ট আছে। ম্যানেজমেন্ট হয় না, মিসম্যানেজমেন্ট আছে। তো হবে কোথায়? তার জন্য তো একটু সময় সুযোগ মিসম্যানেজমেন্ট থাকবে না কেন? আপনি এত বড় একটা মিসম্যানেজমেন্ট দিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, একটা দেশটাকে ফোকলা করে দিয়ে গেছে এবং একটা সাম্প্রদায়িক শক্তিকে চোখের সামনে বসাই দিয়ে গেছে। এখন একটু বসতে তো আপনি সময় দিবেন। আপনি দেখুন যে তারা কি করলো, ভিসি গুলো সব দখল করলো। বিএনপির কথা বলছেন? শিবির, বিএনপিও তো তাই করছে। কোথায়? প্রতিটি ইউনিভার্সিটিতে স্বপদে বহাল একদম পদধারী ব্যক্তি ভিসি হইছে। ভাই ঢাকা ইউনিভার্সিটির ভিসি হলো বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক, আমি যতদূর জানি। জি ভাই প্লিজ। আপনি যখন দখল করেছেন সরিয়ে তারপরে বিএনপি, যেহেতু বিএনপি জিতেছে তার তো রাইট আছে। এখন বিএনপি কি আমাকে আর আপনাকে বসাবে নাকি? তার মানে জামাত করলে বিএনপি করে? জামাতের কি রাইট ছিল? অন্তর্বর্তীকালীন সরকার কি জামাত নিয়ে আসছিল? তারা তো হাইজ্যাক করেছিল। এবং তখন ছিল একটা নিরপেক্ষ সরকার। ওই জায়গাটাতে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ লোক দিয়ে বসায় রাখলে এই বিশ্ববিদ্যালয়গুলা ওরা দখল করতে পারে না। তখন একটা ফেয়ার ইলেকশন হইতো। সেই ফেয়ার ইলেকশনটাতে দেখতাম জামাত শিবির কিভাবে যেতে। সেই ফেয়ার ইলেকশনটা হয় নাই, এইটাই বলতেছে। ও আপনি রাকসু ডাকসু? হ্যাঁ, ওইটার কথা বলছি। এবং তারপরে যখন বিএনপি এসেছে, বিএনপির এই দৃষ্টি, আমি যুক্তির খাতিরে বললাম যে তাদের লোক নেবে, কিন্তু যে ন্যাক্কারজনকভাবে তারা নিচ্ছে, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে, এবং যেভাবে তারা কক্ষ, ওই যে এই সেকেন্ড বয়ের সাথে, মানে জামাতে ইসলামীর সাথে তারা যেভাবে উপজেলায় কক্ষ বরাদ্দ করছে এমপিদের জন্য, এগুলা স্থানীয় প্রশাসনকে ধ্বংস করে দেবে এবং এটা বিএনপির জন্য পায়ে কুড়ালের মতো ব্যবস্থা। এবং এটা আসলে সাম্প্রদায়িক দলগুলো সরকারকে বিপদে ফেলার জন্য এগুলো কাজগুলো করতেছে, কারণ তাদের উপরে তো যাবে না। কাজে বিএনপিকে বুঝতে হবে আমার সাথে কে আছে। এই জিনিসগুলো বুঝে শুনে অন্তর্ভুক্তমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিকে তাদের ফিরিয়ে আনতে হবে। সমাধান বলেন ভাই। সমাধান সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিকে ফিরিয়ে আনা। সকল বলতে আপনি কি বলছেন? আওয়ামী লীগ সহ? অবশ্যই। আওয়ামী লীগ অবশ্যই নয়। রিফাইন্ড নাকি? রিফাইন্ড আমরা বুঝি না, আমি চাই আইনের শাসন। যারা অপরাধ করেছে তাদের জন্য সুস্পষ্ট একটা আইনের আওতায় আনেন। 18 মাস ধরে অনেকেই আছে যাদের নামে সুস্পষ্ট মামলা নাই। 256 জন সাংবাদিকের নামে মামলা দায়ের করা হয়েছে খুনের। ভাই আমি আপনি কি খুন করছি নাকি? আমরা তো লিখছি, বলছি, কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে ইত্যাদি। তা আপনি তাকে খুনের মামলায় দিবেন কেন? যিনি পেশাগত অসততা করেছেন তার জন্য আপনি 18 মাসে খুনের মামলায় যুক্ত করে দিবেন? এটা কেমন কথা? এবং পেশাগত অসততা মানে কি? এগুলো তো তার পেশার একটা সিস্টেমের মধ্যে যাই পড়বে এবং সেই সব জায়গায়। কিন্তু আপনি যদি আর্থিক অনৈতিকতা করেন সেটার জন্য আলাদা, সেটা খুনের ব্যাপার না। কিন্তু ফৌজদারি যে সমস্ত আইন কানুন আছে অবশ্যই
বাংলাদেশের মুক্তিযুদ্ধের যিনি প্রধান দল, যেই দলটি, তাকে দীর্ঘকাল রাজনীতির বাইরে রাখার সিদ্ধান্তটা মোটেই ইতিবাচক হবে না এই বিএনপির জন্য। কারণ বিএনপি একটা উদার মধ্যপন্থী ভারসাম্যপূর্ণ রাজনৈতিক দল। তাকে রাজনীতি করতে হবে তার কম্পিটেন্ট, তার সমপর্যায়ের সাথে। এই সাম্প্রদায়িক শক্তির সাথে রাজনীতি করতে গিয়ে তারা কিন্তু বিপদগ্রস্ত হবে। তবে আমি বলছি না যে আওয়ামী লীগকে আপনার পুনর্বাসন করতে হবে। আওয়ামী লীগেরটা আওয়ামী লীগ বুঝে। আমি প্রথমে আপনার এইটাই মনে করছিলাম যে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন। না, আমি পুনর্বাসন চাচ্ছি না। আমি চাচ্ছিলাম কি, জি, যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে যাওয়ার সুযোগটা দিত, যেভাবে এরশাদকে দেওয়া হয়েছিল, এরশাদ সাহেবকে পতনের পরে 90-তে দেওয়া হয়েছিল, তাহলে তো তখন মানুষের রাগটা তাৎক্ষণিক ছিল। মানুষ কিন্তু মজলুমের পক্ষে তাদের সহানুভূতি হয়ে যায়। এখন দেখুন যতদিন যাবে আওয়ামী লীগের প্রতি আহারে এরকম কষ্ট করতেছে, তার সাথে এই জায়গার থেকে সরে আসতে হবে। আপনার বিচারের আওতায় আপনি আনেন। কারণ আমরা এখন স্নাইপার বুলেটের কথা শুনি, আমরা কত কিছু শুনি না। এগুলো তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সব খুনকে আওয়ামী লীগ একাই করেছে কিনা এটা নিয়েও তো অনেক কথাবার্তা আসতেছে। কাজে এই বিষয়গুলো কাজে এই বিষয়গুলো আসুক না সামনে। এবং মানুষের মৃত্যুর চাইতে তো আর বড় কোনো বিষয় থাকে না। মানুষের রক্ত তো ওখানে আছে, নিঃসন্দেহে। এবং কি কারণে আছে? যে পরিবার তার সন্তান হারাইছে, গণতন্ত্রের জন্য আছে। গণতন্ত্র কিন্তু আওয়ামী লীগের জন্য প্রয়োজন নাই, জামাতের জন্য প্রয়োজন নাই, সকলের জন্য প্রয়োজন আছে। এইটাই হলো আমার কথা। আমি ধন্যবাদ যে আমি কথাটা বলতে পারলাম। এই কথা আমাকে বলতে দেওয়া হয়, বলা হয় যে এইটা কথা বলে এটা গণতন্ত্র বিরোধী। গণতন্ত্রের সব কথাই বলতে দিতে হবে। সবার কথা বলবেন, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। যেভাবে যে আচরণ করছে, আমাদের একটা বিতৃষ্ণা এসে গেছে। উনি আওয়ামী লীগের কথা বলতেছেন, আমি একমত না। আমি আওয়ামী লীগ আওয়ামী লীগের ভালো লোককে করুক নির্বাচন, কোনো আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগ তার এই ব্যানারে, এই বিডিআর নির্দেশে 57 জন অফিসার মারা গেল, আমরা কিছু করতে পারি নাই। আপনি দেখেন, করতে চাই নাই, চাই নাই, সরকার নিজে করছে। আমি সেটাই বলছি যে সরকারের ক্ষমতা, আমাদের সেনাবাহিনীর লোকজন সহযোগিতা করছে, এই জন্য বিচার হচ্ছে। আপনি দেখেন, এই যে খালেদাকে ক্যান্টনমেন্টে বের করে দেওয়া হলো, কি দরকার ছিল? এই ক্ষোভটা তো ইনডাইরেক্টলি আসবে। তো ভাই 32 নম্বর কথা বলতেছেন, কেন বের করে দেওয়া হলো? না করলে কি অসুবিধা ছিল? ভদ্রমণি উনি ছিলেন 40টা বছর, উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধে জড়াইছেন, ওনাকে সেনাপ্রধান বানানো হয় নাই, ডিপ্রেপ করা হয়েছে। তারপরে আবার নাটক করলেন তার বাসায় মটর দিয়ে। এটা কি ভালো মানুষের কাজ হয়েছে? এবং আমি ওনার সাথে যেটা যুক্ত করতে চাই, আমি একেবারে একমত, প্রতিহিংসার রাজনীতি, এটাকে বলা হয় প্রতিহিংসার রাজনীতি। এটা অবশ্যই নিন্দনীয়, এটা হতে পারে না। বিএনপির ক্ষেত্রে, বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেভাবে হয়েছে, এটা খুবই একটা দুষ্কর্ম হয়েছে, সেটার যেমন বিহিত করা উচিত। এবং এই যে হত্যাকাণ্ড, যেটা আমরা বিডিআর হত্যাকাণ্ড, এটার একদম আইনানুগ শাস্তি হওয়া উচিত। এটা সকল কিছু বের করা উচিত। শাপলা হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার হয়, সেটাও সামনে আসা উচিত। এটা একদম মিথ্যাচার হয়। আদিলুর রহমান খান ভুয়া 600 শহীদের নাম ঠিক করে উপদেষ্টা হয়েছেন, এই একটা শহীদকেও খুঁজে পাওয়া যায় না। এবং এই সমস্ত মিথ্যাচারের যেমন বিহিত হওয়া উচিত, ঠিক একইভাবে গণতন্ত্র সকলের জন্য নিশ্চিত হওয়া উচিত। ওই 21শে আগস্ট গ্রেনেড হামলাও করা উচিত না, 15ই আগস্ট হওয়া উচিত না, ওই 30শে মে শহীদ জিয়াউর রহমানকেও মারা উচিত না। এই সব কিছু থেকে আমাদের রাজনীতিকে দূরে রাখা উচিত। অন্তর্ভুক্তমূলক সমাজ মানে সকলের সমান মর্যাদা। বিডিআর হত্যা করেছে, এটা আমি এবং উনি বলে একটা দলকে নিষিদ্ধ করে দেবো, এটা হতে পারবে না। আপনাকে পুরো আইন কানুনের মধ্যে আসতে হবে, আপনাকে পুরো আইন কানুনের মধ্যে আসতে হবে। প্রত্যেকটাই হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ড। রাজনৈতিক হত্যাকাণ্ডকে আজকে বাংলাদেশে নতুন নাকি? এই পুরো 50 বছর ধরে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়। 2 জন প্রেসিডেন্টই মারা গেছে, একজন তো সব অংশে নিহত হয়েছে, 22 জন সহ। কাজেই এই জায়গা থেকে আমাদেরকে বলা যাবে না যে অমুককে আমি রাজনীতি থেকে বের করে দেবো। এটা মানুষ সিদ্ধান্ত নেই। মানুষের সামনে আপনি বলুন, দেখুন যে আওয়ামী লীগ এই কাজ করেছে, ফর্দ দিক। মানুষ সিদ্ধান্ত নিছে বলে তো পালা গেছে না, মানুষ সিদ্ধান্ত, আওয়ামী লীগ পালায় নাই। তার নেতা আসবে, নেতা যাবে। আওয়ামী লীগের একক সভাপতি শেখ হাসিনা নন, তার আগেও সভাপতি ছিল, ভবিষ্যতেও হবে। এবং সেটা সব দলের ক্ষেত্রে সত্য। যেই 17 বছর বিএনপির তারেক রহমান ছিলেন না, তখন কি বিএনপি ছিল না? তারেক রহমানকে ওখান থেকে কাজ করেন নাই, এবং সেটার প্রতিদান কি বাংলাদেশের মানুষ দেয় নাই? কাজেই দল থাকবে,
হয়তো নেতা পরিবর্তন হবে। এটা তো মানবিক ভাবেই একজন যাবে একজন আসবে, আমি আপনিও থাকবো না, True, কেউই আমরা অমন নই। অনেক অনেক ধন্যবাদ মাহবুব আজিজ ভাই আপনাকে, হাসিনুর রহমান ভাই আপনাকে, মানে এমন প্রাণবন্ত আলাপ, আমি নিজে অনেক কিছু শিখলাম, আমি আসলে এত কিছু জানি না, আমি শেখার সুযোগ পাইলাম। অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে এতখানি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য প্রাঞ্জল ধন্যবাদ। আলাপ হয়েছে, ভালো লেগেছে ভাই, না না, ধন্যবাদ। কথা আমরা- বলতে হবে আমাদের, এবং এই গণতান্ত্রিক কথা এই- বলাটাই হলো আমাদের। হ্যাঁ অবশ্যই, আমাদের কাজ তো এই- তাই, আমরা কথা বলতে চাই, কথা শুনতে চাই, সবাইকে বলি কথা বলুন, কথা শুনুন এবং মাথার ব্যবহার করুন, হাতের নয়। সো কাইন্ড অফ ইউ ভাইজান। সো দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠানে। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনপিবি নিউজের সাথে থাকুন।